আজকে আমরা শুরু করতে চাচ্ছি। আমরা তো অ্যান্টি হাইপারটেনসিভ টাকে বেস ধরে আসলে আমরা কার্ডিওভাস্কুলার সিস্টেমটা পড়ছি। ইটস নট লাইক যে কার্ডিওভাস্কুলার সিস্টেমের আমরা শুধুমাত্র অ্যান্টি হাইপারটেনসিভই পড়ে যাচ্ছি, বাকিগুলো কখন পড়বো, ব্যাপারটা আসলে তা না। অ্যান্টি হাইপারটেনসিভ আসলে কার্ডিওভাস্কুলার সিস্টেমের 80% কভার করে ফেলে। তাই আমরা অ্যান্টি হাইপারটেনসিভ দিয়ে শুরু করে কার্ডিওভাস্কুলার সিস্টেমের যে মেজর ড্রাগস গুলো, সেই ড্রাগস গুলো আমরা অ্যান্টি হাইপারটেনসিভ এর মধ্যেই পড়ে ফেলি। বাকিটা তখন হয়ে যায় কি, তখন শুধু বাকিটা একটু ওভারভিউ করলেই কমপ্লিট হয়ে যায়। তো অ্যান্টি হাইপারটেনসিভে আবার ব্যাক করছি। আমরা ফার্স্ট ক্লাসে যখন অ্যান্টি হাইপারটেনসিভ পড়েছিলাম তখন আমরা বলেছিলাম যে অনেক অনেক অ্যান্টি হাইপারটেনসিভ আছে, তাই না? এর মধ্যে মেজর কোনগুলো? মেজর হচ্ছে ABCD। তো আমরা ABCD এর মধ্যে খুব একটা ক্রোনোলজি মেনটেন করিনি পড়ানোর সময়। লাস্ট 2টা ক্লাস আমি ডায়াবেটিক্স পড়ালাম তোমাদেরকে। তো ডায়াবেটিক্স মানে ডি শেষ করলাম, তাই না? তো আমরা ব্যাক করি, এখন এতে ব্যাক করি। হ্যাঁ, এ ফর এসি ইনহিবিটরস গুলো ছিল, তাই তো? তো এসি ইনহিবিটরস এটা তো আসলে হ্যাঁ একটা গ্রুপ অফ ড্রাগস বিন করে, বাট সেটা যে সিস্টেমের উপর কাজ করে আমরা সেই সিস্টেমটা নিয়েই আজকে পড়াশোনা করবো। ওই সিস্টেমে কোন ড্রাগস কিভাবে কাজ করে, সেই ড্রাগস এর রিলেটেড ফার্মাকোলজি গুলো আমরা এগুলো আজকে আলোচনা করব। আচ্ছা আচ্ছা, এখন তোমাদের সাথে তোমাদের খুব পরিচিত, তোমাদের খুব আপন, খুব কাছের একজন মানুষ কিন্তু আজকে আমাকে শুনছে। আজকে না, প্রতিদিনই খুব সম্ভবত শোনে। তো আজকে আহ, মানে দেখা যাচ্ছে আজকে হঠাৎ করে স্পট করে ফেলেছি। উনি হচ্ছেন খালেদা শারমিন ম্যাম। তোমাদের খুব পরিচিত, তোমাদের খুব পছন্দের ম্যাম। উনি আছেন তোমাদের সাথে। আচ্ছা আচ্ছা, এখন যেটা বলছিলাম যে এসি ইনহিবিটরস, তাই না? অ্যানজিওটেনসিন কনভার্টিং এনজাইম ইনহিবিটরস। তো সেখানে আফরিন, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা আচ্ছা, আমি এখন কমেন্ট রিপ্লাই আপাতত পজ দিই। হ্যাঁ, আমি লেসনে চলে যাই। এখন রেনিন এনজিওটেনসিন এলডোস্টেরন সিস্টেম, তাই না? এইটা সম্পর্কে আমরা ফিজিওলজিতে পড়ে এসেছি। এখন আমরা যখন অ্যান্টি হাইপারটেনসিভ বা কার্ডিওভাস্কুলার সিস্টেম শুরু করতে যাচ্ছিলাম তখন আমরা এটা একটু রিভিউ করেছিলাম। আজকে এটা রিভিউ প্লাস আরেকটু ডিটেলস, একটু ইলাবোরেটিভ করব। তো আমাকে কখন রেনিন এনজিওটেনসিন এলডোস্টেরন সিস্টেমটা সম্পর্কে ফার্মাকোলজিতে রিভিউ করতে হয়েছিল? যখন আমি ব্লাড প্রেশার পড়ছিলাম, তাই না? যে ব্লাড প্রেশারের রেগুলেশন পড়ছিলাম। ব্লাড প্রেশারের রেগুলেশনে তোমাদের মনে আছে নিশ্চয়ই যে নিউরো হিউমোরাল রেগুলেশন বলেছিলাম, যে ব্র্যাডিকাইনিন দিয়ে শর্ট টার্ম রেগুলেশনটা হয়, আর লং টার্ম রেগুলেশনটা যেটা হিউমেরাল মেকানিজম বা হরমোনাল মেকানিজমে হয়, সেই হরমোনাল মেকানিজমটা ছিল হচ্ছে রেনিন এনজিওটেনসিন এলডোস্টেরন সিস্টেম। এই যে রেনিন এনজিওটেনসিন এলডোস্টেরন সিস্টেম নামটার মধ্যেই কিন্তু অনেকগুলো নাম লুকিয়ে আছে। হ্যাঁ, রেনিন আছে, এনজিওটেনসিন আছে, এলডোস্টেরন আছে, তাই না? তো আমরা দেখি যে এই রেনিন এনজিওটেনসিন এলডোস্টেরন সিস্টেম যেটা, সেটা পড়তে গেলে আমরা যদি একটু ফিজিওলজিটা বোঝার চেষ্টা করি বা ফিজিওলজিটা রিভিউ করার চেষ্টা করি, তাহলে সেখানে কি দাঁড়াচ্ছে? আচ্ছা, আমরা এটার একটা অ্যাব্রিভিয়েশন ইউজ করি, রাস, মনে রাখাটা সহজ হয়। আর হয় ওই যে আবার রেনিন এনজিওটেনসিন এলডোস্টেরন সিস্টেম, এতখানি বলার আসলে ধৈর্য থাকে না। তো রাস, রাসের মেইন ফাংশন কি? মেইন ফাংশন ছিল রেগুলেশন অফ ব্লাড প্রেশার, তাই না? যে ওই যে নিউরো হিউমেরাল মেকানিজমে রেগুলেট করছে। এখন রাসের ফার্স্ট কম্পোনেন্ট হচ্ছে রেনিন। রেনিন কি? রেনিন কোত্থেকে সিক্রেটেড হয়? রেনিন সিক্রেটেড হয় আমাদের কিডনির যে জাক্সট্রা গ্লোমেরুলার অ্যাপারেটাস, সেই অ্যাপারেটাস থেকে। কেন সিক্রেটেড হয়? ব্লাড প্রেশারের যদি ফ্ল্যাকচুয়েশন হয়, ব্লাড প্রেশার যদি ফল করে, সেই ব্লাড প্রেশার ফল করলে তখন রেনিন সিক্রেটেড হয়। রেনিন সিক্রেটেড হয়ে সেই ব্লাড প্রেশারটাকে রাইজ করার চেষ্টা করে।
এখন রেনিন সরাসরি তো আর এই কাজটা করে না, রেনিন স্টেপ ওয়াইজ কিছু ফাংশন করে, সে স্টেপ ওয়াইজ ফাংশনের মাধ্যমে ব্লাড প্রেশারটাকে রাইজ করে। তো স্টেপস গুলো কি কি? রেনিন আমাদের লিভারে সিনথেসিস হয় এক ধরনের প্লাজমা প্রোটিন যেটার নাম হচ্ছে অ্যাঞ্জিওটেনসিনোজেন, তাই না? অ্যাঞ্জিওটেনসিনোজেন। তাহলে রেনিনের ফাংশন হচ্ছে অ্যাঞ্জিওটেনসিনোজেনের উপর। এই অ্যাঞ্জিওটেনসিনোজেনকে রেনিন কনভার্ট করে অ্যাঞ্জিওটেনসিন 1 এ, অ্যাঞ্জিওটেনসিন 1। তাহলে অ্যাঞ্জিওটেনসিন থেকে অ্যাঞ্জিওটেনসিন 1 এ কনভার্ট করার কাজটা করছে রেনিন। এই যে অ্যাঞ্জিওটেনসিন 1, এই অ্যাঞ্জিওটেনসিন 1টা কিন্তু ইনঅ্যাক্টিভ। ইনঅ্যাক্টিভ এই অ্যাঞ্জিওটেনসিন 1 তো তাহলে ব্লাড প্রেশারে কোনো রোল প্লে করতে পারবে না, তাহলে আমার তাকে অ্যাক্টিভ করতে হবে। এই যে ব্লাড প্রেশার রেগুলেট করার জন্য অ্যাঞ্জিওটেনসিন 1 কে অ্যাক্টিভ করতে হবে, এই অ্যাঞ্জিওটেনসিন 1 কে অ্যাক্টিভ করে অ্যাঞ্জিওটেনসিন 2 তে কনভার্ট করতে হবে। এই কাজটা করে হচ্ছে ওই যে আমরা এসিই ইনহিবিটর বলছি, ইনহিবিটর ছাড়া এসিই মানে অ্যাঞ্জিওটেনসিন কনভার্টিং এনজাইম। অ্যাঞ্জিওটেনসিন কনভার্টিং এনজাইম, এটা একটা এনজাইম যে কি করছে, অ্যাঞ্জিওটেনসিন 1 থেকে অ্যাঞ্জিওটেনসিন 2 তে কনভার্ট করছে। তাহলে ইনঅ্যাক্টিভ কে অ্যাক্টিভ করছে, ইনঅ্যাক্টিভ কে 1, অ্যাক্টিভ কে 2, আর এই কনভার্সনের কাজটাই করছে কে, অ্যাঞ্জিওটেনসিন কনভার্টিং এনজাইম। ঠিক আছে, এসিই। এই এসিই তাহলে আমার অ্যাঞ্জিওটেনসিন 1 থেকে অ্যাঞ্জিওটেনসিন 2 সিনথেসিস করছে। আর কি করছে, ব্র্যাডিকাইনিন, ব্র্যাডিকাইনিনকে ভেঙে ফেলছে, ইট ডিগ্রেডস ব্র্যাডিকাইনিন। এখন অ্যাঞ্জিওটেনসিন 2 সিনথেসিস হয়ে গেল। অ্যাঞ্জিওটেনসিন 2 যখন সিনথেসিস হলো, নিশ্চয়ই অ্যাঞ্জিওটেনসিন 2 এর কিছু ফাংশন আছে, সে যেহেতু অ্যাক্টিভ, সে তো ইনঅ্যাক্টিভ না। তাহলে তার অ্যাক্টিভিটি গুলো কি? এই অ্যাক্টিভ অ্যাঞ্জিওটেনসিন 2 এর অ্যাক্টিভিটি গুলো হচ্ছে সে ভেসোকনস্ট্রিকশন করে, অ্যালডোস্টেরন রিলিজে হেল্প করে, এডিএইচ অ্যান্টি ডাইউরেটিক হরমোন সেটা রিলিজ করে। আর কি করে, কার্ডিয়াক এবং ভাস্কুলার হাইপারট্রফি করে, রিমডেলিং করে। মানে এটা কি, হাইপারট্রফি মানে যে সেলের সিনথেসিস বেড়ে যায়, যে একটা পাতলা কোনো পর্দা থাকে সেই পর্দাটা মোটা হয়ে যায়, তাই না? ব্যাপারটা এরকম যে হার্টের ওয়াল যতটুকু ঠিক আছে, যখন তাকে আরো বেশি কাজ করতে হচ্ছে, তাকে কমবেট করতে হচ্ছে তার বিভিন্ন অসুবিধা, তখন হার্টের দেয়ালগুলোকে হাইপারট্রফিড করে দেয়, আরো শক্তিশালী করে দেয়, মাসকুলার করে দেয়। তো এটাকে কি বলে, রিমডেলিং, তাই না? ওই যে মডেলদের মতো, মডেলদের যেমন মাসল বিল্ড আপ করে, বডি বিল্ড করে, তো ওই রকম ওই কাজটা তাহলে কে করছে, অ্যাঞ্জিওটেনসিন 2 হার্টের এবং ব্লাড ভেসেলের রিমডেলিং করছে। এটা কোথায় হয়? এটা হার্ট ফেলারে হয়, এটা আমরা পরে জানবো। কিন্তু আমরা এই প্রত্যেকটা টার্ম মনে রাখবো যে কি হচ্ছে, রাস সিস্টেমের কাজ হচ্ছে আমার ব্লাড প্রেশার রেগুলেট করা, সেখানে ফার্স্ট কম্পোনেন্ট রেনিনের কাজ হচ্ছে অ্যাঞ্জিওটেনসিনোজেন থেকে অ্যাঞ্জিওটেনসিন 1 প্রডিউস করা, অ্যাঞ্জিওটেনসিন 1 কে অ্যাক্টিভ করার দায়িত্ব হচ্ছে আবার সেই অ্যাঞ্জিওটেনসিন কনভার্টিং এনজাইম। আচ্ছা, সেখানে পাশাপাশি আরেকটা কাজ হয়, সেটা হচ্ছে ব্র্যাডিকাইনিন, যেটা সেই ব্র্যাডিকাইনিনটাকে ব্রেকডাউন করছে। আর অ্যাঞ্জিওটেনসিন 2 যেটা, যেটাকে আমার আলটিমেটলি প্রয়োজন, সেই অ্যাঞ্জিওটেনসিন 2 এর কাজটা হচ্ছে ভেসো কনস্ট্রিকশন করবে, অ্যালডোস্টেরন রিলিজ করবে, অ্যান্টিডায়োরেটিক হরমোন রিলিজ করবে, আর হচ্ছে ভাস্কুলার এবং কার্ডিয়াক হাইপারট্রফি এবং রিমডেলিং করবে। তোমরা খেয়াল করে দেখবে যে আমি যখন তোমাদেরকে লেসন দেই, তখন আমি কিছু কিছু টপিক, কিছু কিছু স্লাইড রিপিট করি। রিপিট করব যখন, তখন বুঝবে যে এই জিনিসটা আমি তোমাদেরকে আসলে কাইন্ড অফ মুখস্থ করিয়ে দিতে চাচ্ছি, যে হ্যাঁ এটা মুখস্থ করা লাগবে। সো কতটা ইম্পর্টেন্ট এটা আন্ডারস্ট্যান্ডিং এর জন্য, খুব ইম্পর্টেন্ট। আন্ডারস্ট্যান্ডিং না থাকলে না, তোমরা দেখা যাবে যে অনেকটা হিব্রু ভাষার মতো পড়ে যাবে, ফার্মাকোলজি কাইন্ড অফ হিব্রু। হ্যাঁ, আমার কাছে তাই মনে হতো। তো হিব্রু ভাষাটা আমি খুব বেশি দিন কিন্তু আসলে মনে রাখতে পারবো না। হ্যাঁ, মুখস্থ করব, খাবো, বমি করব, ভুলে যাব, এরকম। তো মেডিকেল সায়েন্স আসলে এভাবে পড়লে হয় না, ভুলে যেতে দেয়া যায় না। এগুলো রিপিটেশন হয়, বারবার আসবে, নাইটমেয়ার্স এর মতো। হ্যাঁ, যেগুলো বারবার তোমার জীবনে ফিরে আসবে। তো ফিরেই যেহেতু আসবে, এগুলো ভুলে না যাওয়াটাই বেটার। এই জন্য আমি রিপিট করি, যেন তোমরা
ডিউরিং লেসন ডেলিভারি তোমরা যেন জিনিসটা অ্যাটলিস্ট তোমাদের ব্রেইনে ক্যাপচার করতে পারো। তারপর পড়ার সময় হয়তো বা কিছুটা ইজি হয়ে আসবে যদি মনোযোগ দাও, মনোযোগ না থাকলে কিছু করার নেই, চেষ্টা করতে পারি পর্যন্ত। ঠিক আছে, আচ্ছা এখন আমরা কথা বলছিলাম যে এনজিওটেনসিন 2 অ্যালডোস্টেরন রিলিজ করে আর হচ্ছে অ্যান্টি ডায়াবেটিক হরমোন রিলিজ করে। ওদের কাজ কি? অ্যালডোস্টেরন কোথায় রিলিজ হয় মনে আছে তোমাদের? অ্যালডোস্টেরন একটা মিনারেলোকর্টিকয়েড যেটা অ্যাড্রেনাল কর্টেক্স থেকে, অ্যাড্রেনাল কর্টেক্সের জোনা গ্লোমেরুলোসা, হ্যাঁ জোনা গ্লোমেরুলোসা থেকে রিলিজ হয়। এই মিনারেলোকর্টিকয়েডদের কাজ কি? মিনারেল নিয়ে কাজ করবে, তাই না? মিনারেল মানে কি? আমার বডির ইলেকট্রোলাইট নিয়ে কাজ করবে। তাহলে ইলেকট্রোলাইট নিয়ে কাজ করবে। আমরা ডায়োরিটিক্স পড়ার সময় কি পড়েছি যে ডায়োরিটিক্স এর কাজ হচ্ছে রেনাল টিউবিউলে এই যে আমার বিভিন্ন রকম সল্ট গুলো আছে, ওয়াটার আছে, এদের রিঅ্যাবজর্পশনকে প্রিভেন্ট করে, রিঅ্যাবজর্পশন কে প্রিভেন্ট করে। আর এই রিঅ্যাবজর্পশনে হেল্প করে যে সেই হচ্ছে অ্যালডোস্টেরন। দেখো, it influences the reabsorption of sodium and excretion of potassium from and into the renal tubular fluid। মোট কথা রেনাল টিউবুলার ফ্লুইডে সোডিয়ামের রিঅ্যাবজর্পশন করে নিবে, মানে রেনাল টিউবুলার ফ্লুইড থেকে বডিতে সোডিয়ামকে ঢুকিয়ে দিবে আর বডি থেকে পটাশিয়ামকে ফ্লুইডে পাঠিয়ে দিবে যে ইউ ক্যান এক্সক্রিট আউট। হোমিওস্ট্যাটিক রেগুলেশন অফ ব্লাড প্রেশার, ব্লাড ভলিউম, প্লাজমা সোডিয়াম, পটাশিয়াম লেভেল। মানে কি? মানে হচ্ছে এই যে রিঅ্যাবজর্পশন অফ সোডিয়াম করলো এবং এক্সক্রিশন অফ পটাশিয়াম করলো, এর মাধ্যমে কি করে? ওই যে ব্লাড প্রেশার রেগুলেশন করে, হোমিওস্ট্যাসিস মেনটেন করে, ব্লাডের ভলিউম মেনটেন করে, বডির ইলেকট্রোলাইট ব্যালেন্স করে। ঠিক আছে, এই কাজগুলো করছে অ্যালডোস্টেরন। তাহলে অ্যালডোস্টেরনের ফাংশনটা দেখো কতটা মেজর। আমরা এইটা সেই ফিজিওলজি থেকে পড়ে আসি, ফার্মাকোলজিতে পড়ছি, আমরা যখন মেডিসিন পড়বো, আমরা যখন কার্ডিওলজিস্ট হব, আমাকে এইচ এন্ড এভরি স্টেপে কিন্তু এই জিনিসগুলো বারবার বারবার পড়তে হবে, মনে রাখতে হবে। তাহলে আমরা যদি সহজ করে ব্যাপারগুলো মনে রাখার চেষ্টা করি তাহলে কিন্তু খুব একটা অসম্ভব না। হ্যাঁ, তাহলে অ্যালডোস্টেরনের কাজ হচ্ছে আমার ব্লাড ভলিউম রেগুলেট করা, কিভাবে? ইলেকট্রোলাইটস এর থ্রুতে, ইলেকট্রোলাইটস রিঅ্যাবজর্পশনের মাধ্যমে আর এক্সক্রিশনের মাধ্যমে। অ্যান্টি ডাইউরেটিক হরমোন, ডাইউরেসিস বলেছি ডায়াবেটিক্স করার সময়, মানে ইউরিন আউটপুট করবে। আর অ্যান্টি ডায়োরেটিক মানে কি? তাহলে ইউরিন আউটপুট কমাবে, ইউরিনকে কনসেন্ট্রেটেড করে দিবে, ইউরিনের ভলিউম কমে যাবে, তাই না? অ্যান্টি ডায়োরেটিক হরমোনের কাজ হচ্ছে এটা ওয়াটার রিঅ্যাবজর্পশনটা ইনক্রিজ করবে। ওয়াটার রিঅ্যাবজর্পশন যদি ইনক্রিজ করে তাহলে টিউবুলার ফ্লুইডে ওয়াটারের পরিমাণ কমে যাবে, ইউরিনের সাথে কম ফ্লুইড লস হবে, ইউরিনের ভলিউম কমে যাবে। এটা হচ্ছে অ্যান্টি ডায়োরেটিক হরমোনের ফাংশন। তোমাদের মনে আছে অ্যান্টি ডায়োরেটিক হরমোন কোত্থেকে রিলিজ হয়? এটা সিনথেসিস হয় হাইপোথ্যালামাসে, আর পিটুইটারি থেকে, পিটুইটারিতে স্টোর হয়, তারপর সেখান থেকে রিলিজ হয়। ঠিক আছে, আচ্ছা তাহলে এইটুকু ক্লিয়ার। এইটুকু তোমরা আরেকবার একটু চোখে দেখে নাও। প্রথমে আমরা রেনিন, এনজিওটেনসিন, অ্যালডোস্টেরন সিস্টেমের ফাংশন সম্পর্কে জানলাম, তারপর ইচ অফ দ্য কম্পোনেন্ট অফ দিস সিস্টেম। রেনিনের ফাংশন জানলাম, এসিই মানে অ্যাঞ্জিওটেনসিন কনভার্টিং এনজাইমের ফাংশন জানলাম, অ্যাঞ্জিওটেনসিনোজেন 2 এর ফাংশন জানলাম, এবং অ্যাঞ্জিওটেনসিন 2 এর ফাংশনের সময় যে অ্যালডোস্টেরন এবং অ্যান্টি ডায়োরেটিক হরমোন, ওদের ফাংশন গুলো আমরা জানলাম। এই কঠিন কঠিন এতগুলো কথা আমরা যদি একটা ফ্লো চার্টের মধ্যে প্রকাশ করতে চাই তাহলে ব্যাপারটা এরকম দাঁড়ায়। কঠিন কঠিন কথাগুলো ফ্লো চার্টের মধ্যে কিভাবে আসলো? ব্লাড প্রেশার কমে গেল, কমে যাওয়ার জন্য কি হলো? রেনিন অ্যাক্টিভেটেড হলো, রেনিন তখন অ্যাঞ্জিওটেনসিনোজেনকে অ্যাঞ্জিওটেনসিন 1 এ কনভার্ট করলো, অ্যাঞ্জিওটেনসিন 1 ইনঅ্যাক্টিভ, ওকে অ্যাক্টিভ করার জন্য তখন আমার এই যে অ্যাঞ্জিওটেনসিন কনভার্টিং এনজাইম সে অ্যাক্টিভেটেড হলো, অ্যাঞ্জিওটেনসিন 1 থেকে অ্যাঞ্জিওটেনসিন 2 তে কনভার্টেড হলো। আর অ্যাঞ্জিওটেনসিন 2 তখন কি করলো? অ্যালডোস্টেরনের মাধ্যমে সোডিয়াম রিটেনশন করলো, ওয়াটার রিটেনশন করলো, করে কি করলো? ব্লাড ভলিউমটা ইনক্রিজ করলো, অর্থাৎ প্রিলোড বাড়ালো। আর কি করছে? অ্যাঞ্জিওটেনসিন 2 এর আরেকটা ফাংশন আমি বলেছি শুরুতে, ভেসোকনস্ট্রিকশন করা। ভেসোকনস্ট্রিকশন করলে কি হচ্ছে? সেখানে আফটারলোড বেড়ে যাচ্ছে। আফটারলোড বেড়ে গিয়ে আফটারলোড, প্রিলোড, এগুলো তোমাদেরকে ফার্স্ট ক্লাসে আমি ওভারভিউ করেছিলাম। তাহলে এখনো আরেকবার বলে দেই, সেটা হচ্ছে আফটারলোড হচ্ছে যখন হার্ট পাম্প করে ব্লাডটাকে ফুল বডিতে পাঠাচ্ছে,
তখন যে রেজিস্ট্যান্সটা ফিল করছে সেটাকে আফটার লোড বলে। আর প্রিলোড হচ্ছে হার্টে যখন ব্লাড ব্যাক করছে তখন যে রেজিস্ট্যান্সটা থাকে সেটাকে আমরা তখন প্রিলোড বলি। ঠিক আছে? আচ্ছা, এই ফ্লো চার্টটা তোমরা ওই ফার্স্ট 2 পেজ যদি বুঝে থাকো এই ফ্লো চার্টটা তখন আর কঠিনও লাগবে না, এবং তোমাদের এক্সামের জন্য মেইনলি এই ধরনের ফ্লো চার্টটাই কাজে লাগবে। ঠিক আছে? এই ফ্লো চার্টটা যতটুকু সহজ ভাবে দেয়া আছে অন্যান্য জায়গায় অতটুকু সহজ ভাবে দেয়া নেই, আরেকটু কমপ্লিকেটেড, আরেকটু ইলাবোরেটিভ আছে। তো এটা তোমাদের বোঝার সুবিধার জন্য আমি এটা তোমাদেরকে দিয়েছি। আচ্ছা, এখন এই যে রেনিন, এনজিওটেনসিন, অ্যালডোস্টেরন সিস্টেম থেকে আমি কি বুঝতে পারলাম? ওদের ফিজিওলজিক্যাল ফাংশন থেকে ওদের ফিজিওলজিক্যাল ফাংশনটাই হচ্ছে ওরা ব্লাড প্রেশার বাড়াবে। এখন আমি ফার্মাকোলজিতে পড়ছি অ্যান্টি হাইপারটেনসিভ। অ্যান্টি হাইপারটেনসিভ মানে কি? আমার ব্লাড প্রেশার কমাতে হবে, আমাকে এমন ধরনের ড্রাগ গুলোকে ফাংশনিং দেখতে হবে যারা ব্লাড প্রেশারটাকে কমাবে। তাহলে ব্লাড প্রেশারটাকে যদি আমার রেনিন, এনজিওটেনসিন, অ্যালডোস্টেরন সিস্টেমের এগেইনস্টে ইউজ করতে পারি, তাহলে এই সিস্টেমকে ইনহিবিট করে দিয়েই তো আমরা অ্যান্টি হাইপারটেনসিভ ইফেক্ট পাবো। তাহলে ইনহিবিটরস অফ রেনিন, এনজিওটেনসিন, অ্যালডোস্টেরন সিস্টেম মানে আমি অ্যান্টি হাইপারটেনসিভস এর কথা বলছি, যারা রাস সিস্টেমকে ইনহিবিট করে কাজ করছে। এখন আমি যখন ওই ফ্লো চার্টটা দেখলাম, আমি ফ্লো চার্টে কি দেখলাম? স্টেপ ওয়াইজ প্রথমে রেনিন কাজ করবে, তারপর হচ্ছে এনজিওটেনসিন কনভার্টিং এনজাইম কাজ করবে, তারপরে এনজিওটেনসিন রিসেপ্টর কাজ করবে, তাই না? এই যে এনজিওটেনসিন 2 যখন তৈরি হচ্ছে, এনজিওটেনসিন 2 কিন্তু একটা রিসেপ্টরের উপর কাজ করে। হ্যাঁ, এনজিওটেনসিন 1 রিসেপ্টর, সেই রিসেপ্টরের এগেনস্টেও কাজ করবে, এরকম কিছু ড্রাগসও আছে। তাহলে সেই স্টেপ ওয়াইজ আমার রাস সিস্টেমের যে ফাংশন, সেই স্টেপকে যদি আমরা নিতে পারি তাহলে যে ড্রাগস গুলো পাবো সেই ড্রাগস গুলোই আসলে রাস সিস্টেমের ইনহিবিটরস ড্রাগস বা অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগস। তাহলে আমরা প্রথমেই আসি ড্রাগস দ্যাট ব্লক রেনিন সিক্রেশন। রেনিনই সিক্রেশন হতে দিল না, যে ব্লাড প্রেশার কমে গেলেই রেনিন সিক্রেটেড হয়ে যায়, রেনিনকেই বন্দি করে দিল, রেনিন সিক্রেশনটা বন্দি করে দিল। সেটাকে প্রোপ্রানোলল এন্ড আদার বিটা ব্লকার্স। বিটা ব্লকার্স গুলো রেনিন সিক্রেশনটা রেগুলেট করে, তোমাদের অটোনমিক নার্ভাস সিস্টেমে তোমরা পড়ে এসেছো, তাই না? বিটা ব্লকার্স গুলো রেনিন সিক্রেশনটাকে প্রিভেন্ট করে। এছাড়া আছে ক্লোনিডিন, রেনিন ইনহিবিটর। রেনিন সিক্রেটেড হয়ে গেছে, তাকে আর বন্দি করা যায়নি, তখন রেনিন ইনহিবিটর কে আছে অ্যালিসকিরেন। এই অ্যালিসকিরেনটা একটা নিউয়ার একটা ড্রাগ, যে রেনিনকে ইনহিবিট করে, যে রেনিন সিক্রেটেড হয়ে গেছে তাহলে রেনিনের ফাংশনটাকে ইনহিবিট করে দেয়। আচ্ছা, এরপর আছে এনজিওটেনসিন কনভার্টিং এনজাইম ইনহিবিটর। এই নামটা দিয়েই আমরা মেইনলি রাস সিস্টেমের অ্যান্টিহাইপারটেনসিভ গুলোকে বেশি চিনে থাকি। এই অ্যাঞ্জিওটেনসিন কনভার্টিং এনজাইম ইনহিবিটরের এটার অ্যাব্রিভিয়েশনটাই এসইই ইনহিবিটর হিসেবে লিখি। সেটা কারা? ক্যাপটোপ্রিল, রিমেপ্রিল, আমরা আরো অনেক নাম শিখবো সামনে। আর অ্যাঞ্জিওটেনসিন রিসেপ্টর অ্যান্টাগনিস্ট। অ্যাঞ্জিওটেনসিন যখন অ্যাঞ্জিওটেনসিন কনভার্টিং এনজাইমের মাধ্যমে অ্যাঞ্জিওটেনসিন 2 অ্যাক্টিভেটেড হলো, তখন সেই অ্যাক্টিভেটেড 2 গিয়ে কাজ করবে অ্যাঞ্জিওটেনসিন রিসেপ্টরের উপর। সেই রিসেপ্টরকেও যদি আমরা ব্লক করে দিতে পারি, তাহলে আমরা প্রথমে রেনিনকে সিক্রেশনে বাধা দিতে চাইলাম, হলো না, বা রেনিন ইনহিবিটর ইউজ করতে চাইলাম, সেটাও মানে ইফেক্টিভ না। আমরা অ্যাঞ্জিওটেনসিন কনভার্টিং এনজাইম দিয়ে তারপরে আমরা কনভার্সনটা বন্ধ করতে চাইলাম, সেটাও দেখা যাচ্ছে নানা রকম সাইড ইফেক্ট। তখন আমরা কি করতে পারি? লাস্ট রিসোর্স হিসেবে আমরা তখন ইউজ করতে পারি অ্যাঞ্জিওটেনসিন রিসেপ্টর অ্যান্টাগনিস্ট, যে রিসেপ্টরটাকেই ব্লক করে দেই। রিসেপ্টরটাই যদি ব্লক থাকে, ফাংশনিং না থাকে, তাহলে তো কনসিকুয়েন্টলি বাকি ফিজিওলজিক্যাল ফাংশন গুলো হবে না। তাহলে আমরা এইভাবে মনে রাখলে আমাদের যদি কোশ্চেন আসে যে রেনিন, অ্যাঞ্জিওটেনসিন, অ্যালডোস্টেরন সিস্টেমের উপর কাজ করে এমন সব অ্যান্টিহাইপারটেনসিভ এর নাম বা এমন সব ড্রাগস এর নাম মেনশন করো, তখন আমরা এইভাবে করে লিখবো। কিন্তু তখন আরেকটু রিচ করার জন্য আরো কিছু অ্যাডিশনাল ড্রাগ আমরা ইউজ করব, আরো কিছু অ্যাডিশনাল ড্রাগস লিখে দিব। কিন্তু এভরিথিং ডিপেন্ড করবে হচ্ছে তোমার কোশ্চেনের স্কোর কত সেটার উপর। স্কোর যদি বেশি থাকে বেশি লিখবে, স্কোর যদি কম থাকে কম লিখবে। এখন আসি সেই আমার এবিসিডি ড্রাগের এই
এ ফর ACE ইনহিবিটর, তাই না? অ্যাঞ্জিওটেনসিন কনভার্টিং এনজাইম ইনহিবিটর, একটা এনজাইমের ইনহিবিটর। এটার আমি শুরু থেকেই বলে আসছি, তো তোমরা ফার্মাকোলজির ড্রাগস চিনবে বা মনে রাখবে কি করে? সাফিক্স দিয়ে। সব ড্রাগস তো আসলে মুখস্থ করে মনে রাখা সম্ভব হয় না, ঠিক আছে? এখন আমরা সারনেম ইউজ করি, যেমন শেখ আছে, খান আছে, সেটা খান শুনলেই আমরা বুঝি যে হ্যাঁ এরা মুসলিম ফ্যামিলির, তাই না? মন্ডল শুনলেই বুঝি এরা হিন্দু। তেমনি আমাদের ফার্মাকোলজিতেও আমরা সাফিক্স গুলো দেখে আইডেন্টিফাই করতে পারি যে এরা এই গ্রুপের ড্রাগ, ওরা ওই গ্রুপের ড্রাগ। তো সেখানে কি আছে, আমরা যখন ACE ইনহিবিটরস চিনতে চাই যে কোন ড্রাগ গুলো ACE ইনহিবিটর, এখন নতুন একটা ড্রাগ মার্কেটে এসেছে, আমি জানি না, আমার এটা মুখস্থ নাই, আমি যদি সাথে দেখি প্রিল লেখা, তাহলে আমরা বুঝবো সেটা ACE ইনহিবিটর। তাহলে কি কি আছে? ক্যাপটোপ্রিল, এনালাপ্রিল, লিসিনোপ্রিল, রেমিপ্রিল, পেরিন্ড্রোপ্রিল, ফসিনোপ্রিল। প্রথম তিনটা ড্রাগ রেমিপ্রিল সহ, এগুলো মনে রাখাটা খুব জরুরি। আমি সাধারণত যেই নামগুলো না জানলেই না, সেগুলোই সাধারণত আমার স্লাইডে ইনক্লুড করি। এর বাইরে আরো অনেক কিছু আছে, যারা ভালো স্কোর করতে চাও, ভালো পারফরমেন্স করতে চাও, দে শুড গো ফর দোজ এক্সট্রা নলেজ। কিন্তু এই আমি যতটুকু তোমাদেরকে শো করি এটা হচ্ছে নমিনাল, যে এতটুকু তোমাদেরকে জানতেই হয় অ্যাটলিস্ট পাশ করার জন্য। হ্যাঁ, আর পাশ করাটা আসলে আমাকে এক্সামিনার, আমাকে টিচার পাশ করিয়ে দিচ্ছে সেটা না, যতটুকু স্যাটিসফ্যাকশন আমি পাশ করেছি সেটা স্যাটিসফ্যাকশনটা বেশি। তাহলে আমি অ্যাটলিস্ট পাশ করার মতো ভলিউমে পড়াশোনাটা করব। ফার্মাকোকাইনেটিক্স, এখন আমরা যে কোনো ড্রাগস স্টাডি করার সময় ড্রাগস এর আগে একটু ক্লাসিফিকেশন শিখি, সেটা সম্পর্কে একটু ইন্ট্রোডাকশন জানি, একটা সোর্স জানি, কখনো কেমিক্যাল স্ট্রাকচার জানি, সেটা ফার্মাকোকাইনেটিক প্রপার্টিটা জানি, তাই না? যে বডি সেই ড্রাগটাকে কিভাবে হ্যান্ডেল করছে। তারপর ফার্মাকোডাইনামিক জানি, মানে মেকানিজম অফ অ্যাকশন, যে ড্রাগটা বডির সাথে কি কি করছে সেটা। এরপর ইন্ডিকেশন, অ্যাডভার্স ইফেক্ট, কন্ট্রা ইন্ডিকেশন, এগুলো। তো আমরা যেহেতু এখন ড্রাগসে চলে এসেছে, আমরা সেই গদ বাঁধা পড়াশোনাটাই আসলে করব। তো সেখানে এখন এসি ইনহিবিটর ফার্মাকোকাইনেটিক্স করতে গেলে একটা জিনিস আমরা মনে রাখবো, সেটা হচ্ছে এসি ইনহিবিটরস গুলো সবই আসলে প্রো ড্রাগ। প্রো ড্রাগ কি? যেটা বডিতে না যাওয়া পর্যন্ত অ্যাক্টিভ হচ্ছে না, আউটসাইড দা বডি এটা ইনঅ্যাক্টিভ থাকছে। তাহলে এই প্রো ড্রাগ গুলো আমি যখন এসি ইনহিবিটর ইনটেক করলাম, একটা পেশেন্টকে দিলাম, সে ইনটেক করার পর তখন কিভাবে এটা অ্যাক্টিভ হচ্ছে? এটা লিভারে হাইড্রোলাইসিসের মাধ্যমে অ্যাক্টিভ হচ্ছে, অ্যাক্টিভ মেটাবোলাইটস প্রডিউস করছে। এটার অ্যাকশন হচ্ছে র্যাপিড অনসেট অফ অ্যাকশন, আর হাফ লাইফ ভ্যারি করে। অনেক অনেক ড্রাগস তো এর মধ্যে হাফ লাইফ ভ্যারি করে। এখন তোমরা জেনারেল ফার্মাকোলজি অলরেডি পড়ে ফেলেছো, তাই না? জেনারেল ফার্মাকোলজি থেকে তোমরা জানো যে যে ড্রাগের হাফ লাইফ বেশি, সেই ড্রাগকে আমরা ফ্রিকুয়েন্টলি অ্যাডমিনিস্টার না করলেও চলে। আমাদের পেশেন্টের কমপ্লায়েন্স যদি ধরে রাখতে হয়, তাহলে একটা ড্রাগকে আমরা যদি ওয়ান্স ডেইলিতে নিতে পারি, একটা ড্রাগ যদি ওয়ান্স ডেইলি ডোজে প্রেসক্রাইব করা যায়, তাহলে পেশেন্টের কমপ্লায়েন্স বেশি থাকে। আর এই ওয়ান্স ডেইলি ডোজিং হবে, এই জিনিসটা আমি কিভাবে ডিটারমিন করব? ডিটারমিন করব এই যে বিভিন্ন ড্রাগস গুলো তাদের হাফ লাইফ দিয়ে। তাহলে এই যে ক্যাপটোপ্রিল, ইনালাপ্রিল, লিসিনোপ্রিল, এটা দেখো ডিফারেন্ট ডিফারেন্ট হাফ লাইফ। তাহলে যেই ড্রাগের হাফ লাইফ বেশি, সেই ড্রাগটাকে আমরা প্রেফার করলেই কিন্তু আমরা ওয়ান্স ডেইলি ডোজিং দিতে পারছি। অল এক্সক্রিটেড বাই কিডনি এক্সেপ্ট ফসিনোপ্রিল আর মক্সিপ্রিল। আচ্ছা, কিডনি দিয়ে এক্সক্রিশন হয়। তাহলে আমরা ফার্মাকোকাইনেটিক্যাল যা জেনে থাকি যে রুট অফ অ্যাডমিনিস্ট্রেশন কি হয়, তারপর হাফ লাইফ কেমন থাকে, মেটাবলিজম কোথায় হয়, এক্সক্রিশন কোথায় হয়, এটুকু আমাদের জাস্ট একটু জেনে রাখার জন্য জেনে রাখা। এখন আসি আমরা সেই মেকানিজম অফ অ্যাকশন। আমি কিছুক্ষণ আগে তোমাদেরকে ড্রাগ সিস্টেমের যে ফ্লো চার্ট দেখিয়েছিলাম, সেই ফ্লো চার্টেরই ঠিক কোন জায়গায় এসি ইনহিবিটরটা কাজ করে সেটাই এই মেকানিজমে দেখানো হচ্ছে। এটা দেখতে আরেকটু ক্লামজি লাগছে, কিন্তু অল দ্য সেম। সেই দেখো, এনজিওটেনসিনোজেন থেকে আবার এনজিওটেনসিন 1 হচ্ছে রেনিনের মাধ্যমে, তারপর এনজিওটেনসিন 1 থেকে কনভার্টেড হচ্ছে এনজিওটেনসিন 2 তে। এই যে অ্যাঞ্জিওটেনসিন 1 থেকে অ্যাঞ্জিওটেনসিন 2 তে কনভার্ট করার সময় আমরা জেনে এসেছি অ্যাঞ্জিওটেনসিন কনভার্টিং এনজাইমটা ইনফ্লুয়েন্স করে, সেই এনজাইমটাকেই আমরা এসিই ইনহিবিটরস দিয়ে আমরা ইনহিবিট করে দিলাম। ইনহিবিট করে দিলে
অ্যাঞ্জিওটেনসিন 1 থেকে অ্যাঞ্জিওটেনসিন 2 হবে না, এবং অ্যাঞ্জিওটেনসিন 2 যদি তৈরি না হয় তাহলে অ্যাঞ্জিওটেনসিন 2 অ্যাঞ্জিওটেনসিন রিসেপ্টরের উপর কাজও করবে না, এবং কনসিকুয়েন্টলি সেখানে যে ভেসোকনস্ট্রিকশন হওয়ার কথা ছিল সেখানে ভেসোডাইলেটেশন হবে, এল্ডোস্টেরন সিক্রেশন হওয়ার কথা ছিল এল্ডোস্টেরন সিক্রেশন কমে যাবে, যে জন্য সল্ট এবং ওয়াটারের রিঅ্যাবজর্পশন কমে যাবে, প্লাজমা ভলিউম কমে যাবে বা ব্লাড ভলিউম কমে যাবে। আর কি হবে, ইফ সেলফ ডাইরেক্টলি অ্যালডোস্টেরন ছাড়াও অ্যাঞ্জিওটেনসিন 2 যেটা করছিল রিঅ্যাবজর্পশন করছিল সেই রিঅ্যাবজর্পশনটাকে ডাইরেক্টলি প্রিভেন্ট করতে পারছে এসিই ইনহিবিটরস। আর এসি ইনহিবিটর প্যারালালি আরেকটা কাজ করে, ওই যে অ্যাঞ্জিওটেনসিন 2 ব্র্যাডিকাইনিনটাকে ব্রেকডাউন করছিল সেই ব্র্যাডিকাইনিনের ব্রেকডাউনটাকে ইনহিবিট করে দেয়, তখন ব্র্যাডিকাইনিনের পরিমাণটা বেড়ে যায়, which creates some problem. যখন আমরা এসি ইনহিবিটর পেশেন্টকে দেই, এই ব্র্যাডিকাইনিনের পরিমাণটা যখন বেড়ে যায়, যে আর ব্রেকডাউন হচ্ছে না, ব্র্যাডিকাইনিনের পরিমাণ বডিতে বেড়ে যাচ্ছে, তখন কিছু সমস্যা হয়। তাহলে এই মেকানিজম থেকে আমরা দুইটা পার্টে যদি আমরা চিন্তা করি মেকানিজমে, যে হ্যাঁ কিভাবে ব্লাড প্রেশার রেগুলেট করছে, কিভাবে ব্লাড ভলিউমটা কমাচ্ছে, সেই জিনিসটা একটা পার্টে জানবো, আরেকটাতে কিভাবে করে ব্র্যাডিকাইনিনের ব্রেকডাউনটাকে ইনহিবিট করে ব্র্যাডিকাইনিনের পরিমাণটা বাড়ছে সেটা আমরা মনে রাখবো। তাহলে একটা ইফেক্টের জন্য মনে রাখবো, আরেকটা অ্যাডভার্স ইফেক্টের মেকানিজমের জন্য মনে রাখবো। আচ্ছা, এখন আসি এসি ইনহিবিটরের ক্লিনিক্যাল ইউজ। আমি বলেছিলাম তোমরা অনেকে আছো, সবাই না, অনেকে আছো স্ট্রাগল করো যে ক্লিনিক্যাল ইউজ এটা কোনটা, কোন আনসারটা, সেই কিন্তু ইন্ডিকেশন। হ্যাঁ, তাহলে ইন্ডিকেশন শব্দটা নিয়ে তোমাদের প্রবলেম হয়। ক্লিনিক্যাল ইউজ বোঝা যায় যে হ্যাঁ কোন একটা রোগের এগেনস্টে কোন কোন রোগের এগেনস্টে আমরা ইউজ করতে পারছি সেটা জিজ্ঞেস করছে, কিন্তু সেটা যে আনসারটা ইন্ডিকেশন থেকে বলতে হবে এটা তোমরা অনেকে গুলিয়ে ফেলো। পরীক্ষার সময় তো আসলে একটা এক্সাইটেশন থাকে, একটা নার্ভাসনেস থাকে, এনজাইটি থাকে, ওই সময়টাতে তোমাদের এই ধরনের ব্লান্ডার হয়। তো এই ব্লান্ডারটা করো না। ক্লিনিক্যাল ইউজ মানে হচ্ছে ইন্ডিকেশন অফ এ ড্রাগ। তাহলে এসিই ইনহিবিটরের ইন্ডিকেশনস কি কি বা ক্লিনিক্যাল ইউজ কি কি? হাইপারটেনশনে ইউজ করা হয়। আমরা একদম ইন্ট্রোডাক্টরি ক্লাসে বলেছিলাম যে ইয়াঙ্গার পেশেন্ট, কম্পারেটিভলি ইয়াঙ্গার কারা, বিলো 55 ইয়ার্স ওল্ড যারা, ওদের যদি প্রাথমিকভাবে হাইপারটেনশন, এসেনশিয়াল হাইপারটেনশন ডায়াগনোসিস হয়, তখন আমরা প্রাথমিকভাবে যে ড্রাগটা প্রেসক্রাইব করে থাকি সেটা হচ্ছে এসিই ইনহিবিটর। তাহলে মাইল্ড টু মডারেট হাইপারটেনশন, মাইল্ডে তো দিতে হয় না, কিন্তু কিছু কোমরবিডিটি সহ যদি মাইল্ড থাকে তখন আমরা এসিই ইনহিবিটর দিই, অথবা মডারেট হাইপারটেনশনে আমরা এসিই ইনহিবিটর দিয়ে আমরা স্টার্ট করি। তাহলে ইনিশিয়াল ট্রিটমেন্ট ফর hypertension in case of younger patient অথবা below 55 years of patient, ওদের ক্ষেত্রে আমরা চয়েস অফ অ্যান্টিহাইপারটেনসিভ হচ্ছে এসিই ইনহিবিটরস। কখনো ভুল করবে না এটা। হ্যাঁ, আর কোথায় দেই আমরা এই যে হাইপারটেনসিভ পেশেন্ট গুলো, 3 নাম্বার পয়েন্টটা দেখো। এই হাইপারটেনসিভ পেশেন্ট গুলো বললাম যে যদি কোমরবিডিটিস থাকে, যেমন হাইপারটেনশন আছে সাথে হার্ট ফেইলারের হিস্ট্রি আছে, বা মাত্র এমআই হয়েছে, এমআই এর পরে পোস্ট এমআই ম্যানেজমেন্ট দরকার, মানে হার্ট অ্যাটাক, এমআই মানে তো মায়োকার্ডিয়াল ইসকেমিয়া, তাই না, হার্ট অ্যাটাক। স্ট্রোকের পেশেন্ট, তার স্ট্রোকের পরবর্তী ম্যানেজমেন্ট দরকার। ডায়াবেটিস পেশেন্ট, আর হচ্ছে ক্রনিক কিডনি ডিজিজের পেশেন্ট, এই 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 পেশেন্ট গুলোর হাইপারটেনশন আছে, তখন এই হাইপারটেনশনের জন্য অ্যান্টি হাইপারটেনসিভ কোনটা প্রেফার্ড হচ্ছে এসিই ইনহিবিটর। আমরা এই ডিজিজ কন্ডিশন গুলো মনে রাখবো, কারণ এসি ইনহিবিটর সবচেয়ে বেশি অ্যান্টিহাইপারটেনসিভ এর মধ্যে সবচেয়ে বেশি ব্যবহৃত ড্রাগের নাম হচ্ছে এসি ইনহিবিটর, মানে প্রিল গুলো। এই প্রিল গুলো বা এসি ইনহিবিটর গুলো আমরা কোন কোন কন্ডিশনে দিচ্ছি সেটা আমাদের মনে রাখতে হবে, কারণ আমাকে প্রত্যেকটা ইন্ডিকেশন লিখতে হবে। যেই ড্রাগটা ওয়ার্ল্ড ওয়াইড সবচেয়ে বেশি ব্যবহৃত হচ্ছে অ্যান্টিহাইপারটেনসিভ হিসেবে, সেখানে তাহলে আমাকে প্রত্যেকটা ইন্ডিকেশন মনে রাখাটা জরুরি, যেখানে ফার্স্ট চয়েস অফ ড্রাগ হয়ে যায় এসি ইনহিবিটর। ইটস নট লাইক যে আচ্ছা অনেকগুলো ড্রাগের মধ্যে একটা অপশন হিসেবে আছে, এটা ফার্স্ট চয়েস অফ ড্রাগ। তাহলে আমাকে প্রত্যেকটা ডিজিজ কন্ডিশন আসলে মনে রাখতে হবে। তাহলে হাইপারটেনশন উইথ হার্ট ফেইলার, পোস্ট এমআই বলতে মায়োকার্ডিয়াল ইনফার্কশন, স্ট্রোক, ডায়াবেটিস, আর হচ্ছে ক্রনিক কিডনি ডিজিজ, এখানে আমরা এসি ইনহিবিটর ইউজ করব।
আর হার্ট ফেইলারের ক্ষেত্রে আমরা এসি ইনহিবিটর ইউজ করছি। হার্ট ফেইলারের পেশেন্ট, ক্রনিক হার্ট ফেইলারের পেশেন্ট, হ্যাঁ, অথবা অ্যাকিউট হার্ট ফেইলারের পরে আমি পোস্ট হার্ট ফেইলার ম্যানেজমেন্টের জন্য তখন আমি এসি ইনহিবিটর দিচ্ছি, ড্রাগ অফ চয়েস। এটা কেন? এখানে সে প্রিলোড আফটারলোড কমায়, কার্ডিয়াক রিমডেলিংটা প্রিভেন্ট করে। এটা আমরা যখন হার্ট ফেইলারের ড্রাগস করবো তখন আবার আমরা একটু ডিটেলস পড়ে নিব। এসি ইনহিবিটরের অ্যাডভার্স ইফেক্ট, অনেক অনেক অ্যাডভার্স ইফেক্ট আছে, কিন্তু এই অ্যাডভার্স ইফেক্ট গুলো সবচেয়ে ইম্পর্টেন্ট, যেগুলো একটাও মিস করা যাবে না। এর মধ্যে একটা হচ্ছে ফার্স্ট ডোজ ফেনোমেনা। তোমরা খুব সম্ভবত ফার্স্ট ডোজ ফেনোমেনার সাথে পরিচিত, যেহেতু তোমাদের অটোনমিক নার্ভাস সিস্টেম পড়া হয়ে গেছে, সেখানে তোমরা আলফা ব্লকারস পড়েছো। সেই আলফা ব্লকারের সাইড ইফেক্টের মধ্যে ছিল হচ্ছে ফার্স্ট ডোজ ফেনোমেনা। তারপরেও যেহেতু আলফা ব্লকারও ফার্স্ট ডোজ ফেনোমেনা করে, এসি ইনহিবিটর ফার্স্ট ডোজ ফেনোমেনা করে, তাই আমি এখানে সেটা মেনশন করলাম। সেটা ফার্স্ট ডোজ যখন একটা, ওই যে বললাম যে একটা নিউলি ডায়াগনোজড হাইপারটেনসিভ পেশেন্ট, তাকে আমি যখন, তার বয়স 55 নিচে, তাকে আমি এসি ইনহিবিটর দিয়ে ট্রিটমেন্ট দিতে চাচ্ছি, তো আমি যখন তাকে এসি ইনহিবিটরটা শুরু করলাম যে আজকে থেকে তুমি এসি ইনহিবিটরটা খাবে, তখন আমাকে মাথায় রাখতে হবে আজকে সে শুরু করবে, এই প্রথম একটা ড্রাগ সে বডিতে ইন্ট্রোডিউস করাচ্ছে, বডি এটার এগেনস্টে একটা প্রিলিমিনারি রিয়াকশন দেখাবে। হ্যাঁ, বডিতে অপরিচিত কাউকে, আনফ্যামিলিয়ার কাউকে একসেপ্ট করতে চায় না, হ্যাঁ, কিন্তু আনফ্যামিলিয়ার কেউ গিয়ে তার বডিতে ফিজিওলজিক্যাল সিস্টেমের পরিবর্তন করবে, সো সেটার একটা রিয়াকশন হিসেবে ফার্স্ট ডোজ ফেনোমেনা হচ্ছে। সেখানে কি হচ্ছে, যখন এসি ইনহিবিটর দেয়া হলো, আমরা এসি ইনহিবিটর জানলাম মেকানিজম অফ অ্যাকশন কি, ভেসোডাইলেটেশনের মাধ্যমে কাজ করছে, তাই না? ওই যে অ্যাঞ্জিওটেনসিন 1 যখন সিনথেসিস হচ্ছে না, ভেসোডাইলেটেশন হচ্ছে, অ্যালডোস্টেরন সিক্রেশন কমে যাচ্ছে, সোডিয়াম ওয়াটারের রিঅ্যাবজর্পশন কমে যাচ্ছে। এই যে অ্যালডোস্টেরন সিক্রেশন কমে গিয়ে ব্লাড ভলিউম কমে যাচ্ছে, ব্লাড ভেসোডাইলেটেশন হচ্ছে। আমরা জানি কি ভেসোডাইলেটেশন হলে ব্লাড পুলিং হয়, ডাউনওয়ার্ডস পুলিং হয়। তো এইগুলোর জন্য তখন কি হয়, পেশেন্ট যখন ফার্স্ট ডোজটা ইনটেক করলো, এসি ইনহিবিটরের প্রথম ড্রাগটা খেলো, খাওয়ার পরে পেশেন্টের ব্লাড প্রেশারটা সাডেন ফল করে। সাডেন ফল করলে তখন পেশেন্টের পোস্চুরাল হাইপোটেনশন লাইক একটা ফেনোমেনা হয়। সেইটাই প্রিভেন্ট করার জন্য আমাকে এটা জানতে হবে যে এসি ইনহিবিটর ফার্স্ট ডোজ ফেনোমেনা করে, তাহলে আমার পেশেন্টকে অ্যাডভাইস করতে হবে যে তুমি এই ফার্স্ট ডোজ অফ এসি ইনহিবিটর ইনটেক করার সময় তুমি এটা দিনের বেলা ইনটেক করবে না, এটা রাতে এবং বেড টাইমে, ঘুমাতে যাওয়ার আগে তুমি এটা ইনটেক করবে। তাহলে কি হবে, সে যখন এসি ইনহিবিটরটা খেলো, তার ভেসোডাইলেটেশন হলো, তার ব্লাড ভলিউম কমে গেল, তার ওই যে পোস্চুরাল হাইপোটেনশন হওয়ার কথা ছিল, পোস্চুরাল হাইপোটেনশন হলে কি হয়, মানুষ পড়ে যাওয়ার চান্স থাকে, তাই না? তার ডিজি লাগে, সে মাথা ঘুরিয়ে পড়ে যেতে পারে, সেই পড়ে যাওয়াটা তার হবে না, কারণ সে অলরেডি বেড টাইমে নিয়েছে, সে ঘুমাতে চলে গেছে, বিছানায় আছে, তার হয়তো একটু লাইট হেডেডনেস হবে পর্যন্ত, কিন্তু সে পড়ে গিয়ে তার যে হাত পা ভাঙার যে রিস্কটা ছিল সেটা হবে না। আচ্ছা, স্টার্টিং অন লো ডোজেস এন্ড টাইট্রেটিং আপওয়ার্ড, এটা হচ্ছে আরেকটা ওয়ে ফার্স্ট ডোজ ফেনোমেননটাকে অ্যাভয়েড করার। আরেকটা ওয়ে হচ্ছে স্টার্টিং ডোজটা আমরা লো ডোজে দিব, তারপর আস্তে আস্তে গ্র্যাজুয়ালি সেটাকে অ্যাপ্রোপ্রিয়েট ডোজে ইনক্রিজ করব। আমরা এসি ইনহিবিটরের যখন মেকানিজম করলাম, আমরা বললাম যে ব্র্যাডিকাইনিনের ব্রেকডাউনটাকে ইনহিবিট করে দেয়, ব্র্যাডিকাইনিনের যে অ্যামাউন্টটা সেটা বডিতে বেড়ে যায়। এই যে ব্র্যাডিকাইনিনের অ্যাকুমুলেশন হয়, এই অ্যাকুমুলেশন হওয়ার কারণে এসি ইনহিবিটর ইউজার্স যারা, তাদের অনেকের দেখা যায় ড্রাই কাফ ডেভেলপ করে, অযথাই কাশবে, কোনো প্রোডাক্টিভ কিছু বের হবে না, স্পুটাম আসবে না, ড্রাই একটা কাফ, কিন্তু খুব ডিস্ট্রেসিং, যে অনেক সময় সহ্যই করা যায় না, রাতে ঘুমাতে পারছে না, এতটা কাশি। তো এটা সবচেয়ে কমন সাইড ইফেক্ট যদি আমি বলি যে এসি ইনহিবিটরের, তুমি কয়েকটা সাইড ইফেক্ট বলো, মোস্ট কমন কোনটা? ড্রাই কাফ, ঠিক আছে। হাইপার আমরা ডায়াবেটিক্স এ পড়েছিলাম, মেজর ডায়াবেটিক্স গুলো হাইপোক্যালেমিয়া করে, কারণ কি পটাশিয়ামকে বের করে দেয়। আর এসি ইনহিবিটর আমরা ওই যে মেকানিজমটা দেখে আসলাম, তাহলে সেখানে হাইপার ক্যালেমিয়া করে, মানে পটাশিয়াম লেভেল ইনক্রিজ করে। এবং আমরা বলেছিলাম হাইপার ক্যালেমিয়া ইজ ডেঞ্জারাস,
হাইপারক্যালেমিয়া হলে কার্ডিয়াক টক্সিসিটি হওয়ার চান্স থাকে, এবং আমরা প্রিভিয়াস ক্লাসে পড়েছিলাম হাইপারক্যালেমিয়ার ম্যানেজমেন্টে আমাকে সবার আগে হার্ট সেভ করতে হবে। তাহলে হাইপারক্যালেমিয়া যেটা একটা কার্ডিয়াক ইমার্জেন্সি ডেভেলপ করতে পারে, সেই অ্যাডভার্স ইফেক্টটা কিন্তু আমাকে মনে রাখতেই হবে, এক্সামে লিখতেই হবে, ভাইভাতে জিজ্ঞেস করলে বলতেই হবে। ঠিক আছে, কোনো মাফ নেই। হাইপারক্যালেমিয়া মনে রাখতেই হবে, এসিএ ইনহিবিটরের সাথে হাইপারক্যালেমিয়া। এনজিওএডিমা এনাদার ইমার্জেন্সি। এনজিওএডিমা কি অনেকটা তোমার কি বলে হাইপার সেন্সিটিভিটি, মানে হচ্ছে অ্যানাফাইলেকটিক রিয়াকশনের মতো। অ্যানাফাইলেকটিক রিয়াকশনে যেমন কি হয়, সবকিছু পাফি হয়ে যায় না, চোখ, নাক, ঠোঁট, জিভ, আর্টিকেরিয়া হয়, তারপরে ব্রঙ্কোস্পাজম হয়, হাইপোটেনশন হয়ে যায়। এনজিওএডিমা হচ্ছে সিমিলার অ্যানাফাইলেকটিক রিয়াকশনের মতো। অনেকে এটাকে অ্যানাফাইলেকটিক রিয়াকশন বলতে পছন্দ করে, অনেকে এটাকে ফ্লুইড রিটেনশন বলতে পছন্দ করে। হ্যাঁ, তো এনজিওএডিমা ডেভেলপ করতে পারে, এটাও আরেকটা ইমার্জেন্সি। যাদের এনজিওএডিমা ডেভেলপ করবে, ফ্রম দ্যাট ভেরি মোমেন্ট এসি ইনহিবিটরটা কিন্তু স্টপ করে দিতে হয়, ওটা আর কন্টিনিউ করা যায় না। তাহলে এসি ইনহিবিটর আমি এনজিওএডিমা করে এটা জানাটা জরুরি, হাইপারক্যালেমিয়া করে এটা জানাটা জরুরি, ড্রাই কাফ করে মোস্ট কমন অ্যাডভার্স ইফেক্ট, এটা জানাটা জরুরি, যেটার জন্য দেখা যায় শেষ পর্যন্ত আমরা এসি ইনহিবিটর থেকে সুইচ করে অন্য ড্রাগে চলে যেতে হয়। ফার্স্ট ডোজ ফেনোমেনা করে, একটা নতুন ড্রাগ সবচেয়ে কমনলি ইউজড দিলাম, আর পেশেন্ট পরের দিনই এসে আমার মাথায় বাড়ি দিয়ে চলে গেল যে কি ওষুধ দিলেন, আমি তো মরেই যাচ্ছিলাম, তাই না? তাহলে এটা জানাটাও জরুরি। আর কি, টেরাটোজেনিসিটি, তাই না? যে প্রেগনেন্সির সময় এক্লাম্পসিয়া হয়, তারপর হচ্ছে প্রি এক্লাম্পসিয়া হয়, হাইপারটেনশন হয়, সেটাকে ম্যানেজ করার জন্য আমরা জেনে আসছি শুরু থেকে যে এসি ইনহিবিটর একটা বেস্ট অ্যান্টিহাইপারটেনসিভ ইয়াঙ্গার পেশেন্টদের দেওয়া হয়। দিয়ে দিলাম আমি প্রেগনেন্সিতে, কি হবে? টেরাটোজেনিক ইফেক্ট হবে। তাহলে আমি প্রেগনেন্সিতে কিন্তু এসি ইনহিবিটর দিতে পারছি না, এসি ইনহিবিটর দেয়া যাবে না, কারণ এটা টেরাটোজেনিক। তাহলে আমি প্রেগনেন্সিতে কোনটা দিতে পারবো? কমনলি সবাই আনসার করবে হচ্ছে আলফা মিথাইল ডোপা। ঠিক আছে, আলফা মিথাইল ডোপা নো লঙ্গার ইজ দ্য ফার্স্ট চয়েস অফ ড্রাগ ইন প্রেগনেন্সি ইনডিউসড হাইপারটেনশন। এটা আজকে থেকে সবাই একদম, যারা আলফা মিথাইল ডোপাকে প্রেফারেন্স দিচ্ছ তারা খুব কান খুলে শুনে নাও। সেটা হচ্ছে আলফা মিথাইল ডোপা ইজ নেভার এভার the first choice of drug. First choice of drug so far, but proved by different studies, হচ্ছে সবচেয়ে সেফেস্ট লেবেটোলল। লেবেটোলল লোল, সেটা কি? বিটা ব্লকার। বিটা ব্লকার যার মধ্যে নাম হচ্ছে লেবেটোলল, এটা হচ্ছে প্রেগনেন্সির জন্য এখন পর্যন্ত সবচেয়ে সেফেস্ট অ্যান্টিহাইপারটেনসিভ হিসেবে চিন্তা করা হয়। তাহলে আমরা লেবেটোললটা মনে রাখবোই। আলফা মিথাইল ডোপাও দেয়া হয় যে যাদেরকে লেবেটোলল দেয়া যাচ্ছে না তাদের জন্য, কিন্তু আমরা লেবেটোললটা এখন থেকে মনে রাখবো। তাহলে আমরা কন্টিনিউ করছি, ক্লিয়ার তো, তাই না? আচ্ছা, তাহলে এসি ইনহিবিটর দেওয়ার সময় আমরা যেটা বলছিলাম যে এসি ইনহিবিটর আমরা ক্রনিক কিডনি ডিজিজের পেশেন্টের যদি হাইপারটেনশন থাকে তাকে আমরা এসি ইনহিবিটর দিচ্ছি। তাহলে যদি হাইপারটেনশন, কি ক্রনিক কিডনি ডিজিজের পেশেন্টের তো হাইপারটেনশন থাকবেই, তো সেখানে আমরা এসি ইনহিবিটর দিচ্ছি। কিন্তু সেই ক্রনিক কিডনি ডিজিজের পেশেন্টের যদি জিএফআর লেস দেন 30 হয়, তখন আবার এসি ইনহিবিটর কিন্তু ক্ষতিকর। তাহলে লেস দেন 30 হলে সেই পেশেন্টকে আমি এসি ইনহিবিটর দিতে পারছি না, কিন্তু মোর দেন 30 যতক্ষণ পর্যন্ত আছে ক্রনিক কিডনি ডিজিজের পেশেন্ট, তাকে আমি এসি ইনহিবিটর দিয়ে হাইপারটেনশনটাকে ট্রিটমেন্ট করতে পারছি। আমরা যখন এনএসএইডস, আমরা ড্রাগ ইন্টারেকশন, এসি ইনহিবিটরের সাথে ড্রাগ ইন্টারেকশন হিসাবে যদি চিন্তা করি, যে আমরা যখন এনএসএইডস দিচ্ছি, মানে নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ, এরা কি করে? প্রোস্টাগ্ল্যান্ডিনের মাধ্যমে কাজ করে। প্রোস্টাগ্ল্যান্ডিনের মাধ্যমে এরা ভেসো কনস্ট্রিকশন করে। তো ভেসো কনস্ট্রিকশন করে, এদিকে এসি ইনহিবিটরের ফাংশন হচ্ছে ভেসো ডাইলেটেশনের মাধ্যমে কাজ করে। তাহলে কি হচ্ছে? কন্ট্রাডিক্ট করে যাচ্ছে না দুজনের ফাংশন? তাই যখন এসি ইনহিবিটর পাচ্ছে এরকম কোনো পেশেন্টকে আমি কোনো ব্যথার জন্য এনএসএইডস দিচ্ছি, তখন কি হচ্ছে? বা কোনো ইনফ্লামেটরি কন্ডিশনের জন্য এনএসএইডস দিচ্ছি, তখন এসি ইনহিবিটরের ইফেক্টটা কিন্তু কমে যাবে। পেশেন্টের দেখা যাবে প্রেশার বেড়ে যাচ্ছে, আইডেন্টিফাই করতে পারছি না যে হঠাৎ করে কেন প্রেশারটা বেড়ে গেল, কিন্তু তখন আমাকে বুঝতে হবে
যেহেতু এট এ টাইম এসি ইনহিবিটরের সাথে এনএসএইচ চলছে, তাই পেশেন্টের এসি ইনহিবিটরের ইফেক্টটা কমে গেছে। আর ট্রিপল ওয়েমি বলে এই কন্ডিশনটাকে, সেটা হচ্ছে এসি ইনহিবিটর, এনএসএইচ এবং ডায়াবেটিক্স একসাথে যদি দেওয়া হয় রেনাল ফাংশন ইম্পেয়ারমেন্ট হয়। পটাশিয়াম স্পেয়ারিং ডায়াবেটিক্স, পটাশিয়াম স্পেয়ারিং ডায়াবেটিক্স গুলোর মধ্যে আমরা জানতাম যে কমনলি পটাশিয়াম লুজিং ডায়াবেটিক্স হয়, তাই না? আর স্পাইরোনোলেকটিন যেটা ছিল সেটা পটাশিয়াম স্পেয়ারিং ছিল, যে হাইপার ক্যালেমিয়া করে। এখন এসি ইনহিবিটর হাইপার ক্যালেমিয়া করে, আবার সাথে যদি আমি কোনো পটাশিয়াম স্পেয়ারিং ডায়াবেটিক্স দেই তাহলে কি হবে? হাইপার ক্যালেমিয়ার চান্স বেড়ে যাচ্ছে। সো উই শুড বি ভেরি অ্যাওয়ার অফ দ্য ইউজ। পটাশিয়াম স্পেয়ারিং ডায়াবেটিক্স এর সাথে এসি ইনহিবিটর দেওয়া যাবে না, বা কোনো পটাশিয়াম সাপ্লিমেন্টের সাথেও এসি ইনহিবিটর দেওয়া যাবে না। ঠিক আছে, এসি ইনহিবিটর মোটামুটি ওখানেই শেষ করতে পারি যে এসি ইনহিবিটর তাহলে আমার কিভাবে কাজ করছে, কোথায় কোথায় আমি এসি ইনহিবিটর ইউজ করছি, এসি ইনহিবিটরের কি কি অ্যাডভার্স ইফেক্ট হচ্ছে, এসি ইনহিবিটর দিতে গেলে আমি কোন কোন প্রিকশন মাথায় রাখবো, কোন কোন জিনিস নিয়ে সাবধান থাকবো, সেটুকু জানলাম। এখন আমরা এসি ইনহিবিটরের অ্যাডভার্স ইফেক্ট পড়তে গিয়ে আমরা জানলাম যে ড্রাই কাফ করে, বা কোনো কারণে আমি এসি ইনহিবিটর দিতে পারলাম না, তখন অল্টারনেটিভ আরেকটা ড্রাগ আমরা সাধারণত এসি ইনহিবিটরের পরিবর্তে ইউজ করে থাকি, সেটা হচ্ছে ওই যে অ্যাঞ্জিওটেনসিন 2, অ্যাঞ্জিওটেনসিন 2 যেটা, সেটা তৈরি হতে না দিয়ে তো এসি ইনহিবিটরটা কাজ করে, কিন্তু সেটা যদি তৈরি হয়ে যায় তখন কি হবে? ওরা একটা রিসেপ্টরের সাথে বাইন্ড করে কাজ করবে, তাহলে সেই রিসেপ্টরকে ব্লক করে দিয়ে অ্যান্টি হাইপারটেনসিভ ইফেক্ট দিচ্ছে যে গ্রুপের ড্রাগ, সেটাই হচ্ছে অ্যাঞ্জিওটেনসিন রিসেপ্টর ব্লকার ড্রাগ। অ্যাঞ্জিওটেনসিন রিসেপ্টর ব্লকার ড্রাগ গুলোকে কিভাবে চিনবো? আবারও সেই সাফিক্সে ফিরে যাই, সার্টান। সার্টান বললে আমরা বুঝবো অ্যাঞ্জিওটেনসিন রিসেপ্টর ব্লকারের কথা বুঝি, আর প্রিল বললে বুঝবো অ্যাঞ্জিওটেনসিন কনভার্টিং এনজাইমের ইনহিবিটরের কথা বলছি। এই সার্টান গুলোকে সংক্ষেপে আমরা এআরবি বলে থাকি, তাই না? এসি ইনহিবিটরকে যেমন এসিই আই দিয়ে বলি, এটাকে আমরা এআরবি বলি। কি কি ড্রাগস আছে সার্টানে? লোসার্টান, ভালসার্টান, ক্যান্ডিসার্টান, টেলমেসার্টান, সারালাসিন। এটা একটা মানে পার্শিয়াল অ্যাগনিস্ট, একটু অন্যরকম নামটা, না? তো আমরা যখন খুব কমন কোশ্চেন আসে না যে কিছু পার্শিয়াল অ্যাগনিস্টের নাম লিখো, তার মধ্যে আমরা সারালাসিনের নামটাও লিখতে পারি। সারা, সারা খুব পরিচিত নাম এখন তোমাদের কাছে, না? কি সাইফ আলীর মেয়ে, কোন কোন স্টুডেন্ট খুশি হয়ে গেল? সারা আলী খান, না? তো সেই সারা থেকে কিন্তু আমরা মনে রাখতে পারি যে পার্শিয়াল অ্যাগনিস্ট সারা লাসিন। আচ্ছা, মেকানিজম অফ অ্যাকশন, যেহেতু ওই যে আমরা ফ্লো চার্টটা দেখে এসেছিলাম যে অ্যাঞ্জিওটেনসিন 2 তৈরি হবে, তারপর অ্যাঞ্জিওটেনসিন 2 অ্যাঞ্জিওটেনসিন রিসেপ্টর 1 যেটা, তার সাথে বাইন্ড করে কাজ করবে। তাহলে এই রিসেপ্টরের সাথে বাইন্ডিং যে সাইটটা আছে সেটা যদি ব্লক করে দেওয়া যায় অ্যাঞ্জিওটেনসিন রিসেপ্টর ব্লকার দিয়ে, তাহলে আমরা ফার্দার ভেসোডাইলেটেশন ইফেক্ট পাচ্ছি। তাতে কি হবে? ভেসোডাইলেটেশন হয়ে গেলে পেরিফেরাল ভাস্কুলার রেজিস্ট্যান্স কমে যাবে। আবার কি হবে? পাশাপাশি এলডোস্টেরন যদি ডিক্রিজ করে যায়, ব্লাড ভলিউম সেটাও কমে যাবে। কমে গেলে ব্লাড প্রেশার কমে যাচ্ছে। আমরা এটা বারবারই এই মেকানিজমটা দেখে আসছি ফ্লোচার্ট গুলো থেকে, তো সেইটারই শুধুমাত্র ব্লকার গুলো কোথায় কোথায় কাজ করবে সেই অংশটুকু এখানে মেনশন করা। তোমাদের দেখার জন্য আরেকবার দিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে রিসেপ্টরটাকে যখন ব্লক করে দিবে তাহলে কনসিকুয়েন্স হিসেবে ভেসোকনস্ট্রিকশন না হয়ে ভেসোডাইলেটেশন হবে, এলডোস্টেরন সিক্রেশনটা কমে যাবে। এলডোস্টেরন সিক্রেশন কমে গেলে আমার যে ওয়াটার এবং সল্ট রিটেনশন হচ্ছিল সেটা হবে না, তখন ব্লাড ভলিউম কমে যাবে। আর ব্লাড ভলিউম কমে গেলে এবং হচ্ছে পেরিফেরাল রেজিস্ট্যান্স যদি কমে যায়, তখন আমার ব্লাড প্রেশারটা কমে যাবে, মানে অ্যান্টি হাইপারটেনসিভ ইফেক্ট পাবো। এসি ইনহিবিটরের অ্যাডভান্টেজ কি কি? মানে এসি ইনহিবিটরের চেয়ে কেন আমি বলছি যে এসি ইনহিবিটর যখন আমি দিতে পারবো না তখন আমি এআরবি দিব, সেই অ্যাডভান্টেজ গুলো কি কি? ওই যে এসি ইনহিবিটর দিলাম, পেশেন্টের ড্রাই কাফ, কমনেস্ট যে অ্যাডভার্স ইফেক্টটা ছিল, ড্রাই কাফ ডেভেলপ করলো,
সেই ড্রাই কাফে পেশেন্ট এসে আমাকে বললো যে ডক্টর আপনি আমাকে যে ড্রাগটা দিয়েছেন, যে ওষুধটা দিয়েছেন, এটা তো আমি আর পারছি না, আমি মানে আমার খুব কাশি হয়। তখন আমি কি করব যে আচ্ছা ঠিক আছে, এসি ইনহিবিটরে কি তোমার ব্লাড প্রেশারটা কন্ট্রোল হচ্ছে? হ্যাঁ ডক্টর, ভালোই কন্ট্রোল হচ্ছে, আমি দেখলাম চার্ট দেখে যে ভালোই কন্ট্রোল হচ্ছে। সো ইটস প্রুফ যে এইভাবে করে এসি ইনহিবিটর কাজ করবে, কিন্তু এসি ইনহিবিটরের অ্যাডভার্স ইফেক্ট হচ্ছে ড্রাই কাফ। তখন আমি ড্রাগটাকে সুইচ করতে চাচ্ছি। সুইচ করলে তখন আমি সিমিলার আরেকটা ড্রাগ সার্টান গ্রুপ থেকে, মানে হচ্ছে অ্যানজিওটেনসিন রিসেপ্টর ব্লকার থেকে, তখন আমি তাকে দিচ্ছি, কারণ অ্যানজিওটেনসিন রিসেপ্টর ব্লকার কোনো ড্রাই কাফ করে না। কেন ড্রাই কাফ করে না? কারণ এসি ইনহিবিটরের ওই যে একটা অ্যাডিশনাল মেকানিজম ছিল যে ব্র্যাডিকাইনিনের ব্রেকডাউনটাকে ইনহিবিট করে, অ্যানজিওটেনসিন রিসেপ্টর ব্লকার সেই পাথওয়েটাকে বাইপাস করে যায়, যেই জন্য ব্র্যাডিকাইনিনের উপরে অ্যানজিওটেনসিন রিসেপ্টর ব্লকারের কোনো ইফেক্ট থাকে না, তাই কোনো ড্রাই কাফও হয় না, কোনো অ্যানজিও এডিমাও হয় না। দ্যাটস ওয়াই angiotensin receptor blockers are thought to be better than ACE inhibitors. যদিও এসি ইনহিবিটরস হচ্ছে ফার্স্ট চয়েস অফ ড্রাগ থাকে, সেটা যখন দেয়া যাচ্ছে না, ইফেক্টিভ হচ্ছে না বা সাইড এফেক্ট হচ্ছে, তখনই আমরা একমাত্র অ্যানজিওটেনসিন রিসেপ্টর ব্লকারে সুইচ করে থাকি। তাহলে আমাদের রাস সিস্টেমের যে দুইটা ড্রাগ, অ্যানজিওটেনসিন রিসেপ্টর ব্লকার এবং এসি ইনহিবিটরস, এগুলো সম্পর্কে পরীক্ষায় আনসার করার মতো করে যতটুকু জানা দরকার ততটুকু আমরা আজকে একটু জেনে নিলাম। ঠিক আছে, আচ্ছা আজকে কি আর কন্টিনিউ করব? আজকে কয়টা বাজে এখন? আর কি কন্টিনিউ করতে চাচ্ছ আজকে, নাকি এখানে রেখে দিই? ক্যালসিয়াম চ্যানেল ব্লকারটা কি আজকে তোমরা জানতে চাচ্ছ? খুব বড় না, ক্যালসিয়াম চ্যানেল ব্লকারটা আসলে খুবই ছোট, একদিনে শেষ করে দিলে ভালো হতো। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি ক্যালসিয়াম চ্যানেল ব্লকারটা আজকে শেষ করে দিই। তো এ বি সি ডি থেকে আমরা এ পড়ে ফেললাম, ডি পড়ে ফেললাম, বি আমরা পড়েছি কোথায়? বি পড়েছি, আচ্ছা ঠিক আছে, আমরা বি পড়েছি কোথায়? বি পড়েছি আমরা বিটা ব্লকার, আমরা অটোনমিক নার্ভাস সিস্টেমে পড়েছি, তাই না? কোহিনুর আপা পড়িয়েছেন। তাহলে আমাদের বাকি থাকছে সি। তাহলে এ বি সি ডি আমাদের শেষ হয়ে যাবে আমরা যদি ক্যালসিয়াম চ্যানেল ব্লকারটা পড়ি। ক্যালসিয়াম চ্যানেল ব্লকার স্টার্টস উইথ সি, তাহলে সেটা পড়ে ফেললে আমাদের এবিসিডি ড্রাগ ফর হাইপারটেনশন শেষ হয়ে যাবে। আচ্ছা, তাহলে ক্যালসিয়াম চ্যানেল ব্লকার গুলোকে আমরা যদি ক্লাসিফাই করতে চাই, তাহলে আমরা প্রথমে ক্রসলি ক্লাসিফাই করে থাকি ডাইহাইড্রোপাইরিডিনস এবং নন ডাইহাইড্রোপাইরিডিনস, এই দুইটা গ্রুপে। ডাইহাইড্রোপাইরিডিনস গ্রুপ যেটা, এরা হচ্ছে ভেসো সিলেক্টিভ, মানে ব্লাড ভেসেলকে ভেসোকনস্ট্রিকশন, ভেসোডাইলেটেশন, এই যে ইফেক্ট গুলো থাকে সেগুলোকে কমবেট করে কাজ করছে ডাইহাইড্রোপাইরিডিনস গ্রুপটা, মানে ভেসো অ্যাক্টিভ ক্যালসিয়াম চ্যানেল ব্লকার গুলো। তাহলে আমরা যদি ডাইহাইড্রোপাইরিডিন কথাটা মুখস্থ করতে একটু কষ্টও হয়, আমরা পাশাপাশি ভেসো সিলেক্টিভ ক্যালসিয়াম চ্যানেল ব্লকার এইভাবে করে হলেও আমরা এই নামগুলো মনে রাখবো। কারা আছে? নিফেডিপিন, অ্যামলোডিপিন, নিকারডিপিন, নিমোডিপিন, আরো অনেক ড্রাগস আছে, কিন্তু এই চারটা ড্রাগ অ্যাটলিস্ট জানতেই হবে। নিফেডিপিন খুব অ্যাকিউট ইমার্জেন্সি অফ হাইপারটেনশনে আমরা ইউজ করি। অ্যামলোডিপিন রেগুলার অ্যান্টি-হাইপারটেনসিভ হিসেবে ইউজ করি। নিমোডিপিন সাধারণত ইন্ট্রাক্রেনিয়াল প্রেসার যদি বেড়ে যায় তখন আমরা নিমোডিপিন ইউজ করে থাকি। আর নন ডাইহাইড্রোপাইরিডামিনস যেগুলো ছিল, ফিনাইল অ্যালকালাইন অ্যালামিন, এনিওয়েজ আই এম ভেরি ব্যাড ইন দিস নেমস। আচ্ছা, সেখানে আছে ভেরাপামিল, আরেকটা আছে বেনজোথায়াজিপিন, সেখানে আছে ডেলটিয়াজিন। ভেরাপামিল, ডেলটিয়াজিন, এরা হচ্ছে কার্ডিও সিলেক্টিভ।
তাহলে আমার সিভিএস এর দুইটাই তো কম্পোনেন্ট, তাই না? একটা হার্ট আর একটা ব্লাড ভেসেল। তাহলে ব্লাড ভেসেলের উপর কাজ করবে হচ্ছে ডাইহাইড্রোপাইরিডিনস গুলো, আর হার্টের উপর কাজ করবে কার্ডিওসিলেকটিভস গুলো, মানে বেরাপামিল, ডিলটিয়াজিন। এতটুকু আমরা মনে রাখবো ক্যালসিয়াম চ্যানেল ব্লকারের ক্লাসিফিকেশনে, যে এখানে দুইটা গ্রুপ অফ ড্রাগস আছে, এর মধ্যে একটা ভেসোসিলেকটিভ গ্রুপ আর একটা কার্ডিওসিলেকটিভ গ্রুপ। কার্ডিওসিলেকটিভ গ্রুপে আছে ভেরাপামিল একটা, ডিলটিয়াজিন একটা। এই দুইটা মনে রাখতে পারলে বাকি সবগুলো যত ডিপিন আছে, ডিপিন গুলো হচ্ছে আমার ভেসোসিলেকটিভ। ভেসোসিলেকটিভ মানে ডাইহাইড্রোপাইরিডিন গ্রুপ। আর নন ডাইহাইড্রোপাইরিডিন গ্রুপে আছে ভেরাপামিল, ডিলটিয়াজিন। আমি কিন্তু অনেকবার করে বলছি, কারণ ক্যালসিয়াম চ্যানেল ব্লকার থেকে অনেক কিছু পড়ার নেই, কিন্তু যতটুকু পড়ার আছে ততটুকু পুরোটাই জানতে হবে। ক্যালসিয়াম চ্যানেল ব্লকারের মেকানিজম অফ অ্যাকশন কি? ক্যালসিয়াম চ্যানেল ব্লকার আমি জানলাম ভেসেলের উপর কাজ করে, হার্টের উপর কাজ করে। তাহলে ভেসেলের উপর এবং হার্টের উপর কোন ধরনের ফাংশন দরকার? আমার ব্লাড প্রেশারে কি হয়? ব্লাড প্রেশারে সবকিছু কন্ট্রাকশন বেড়ে যায়, ভেসো কনস্ট্রিকশন হয়, হার্টের কন্ট্রাকশন বেড়ে যায়, তখনই তো আমার ব্লাড প্রেশার বেড়ে যায়। তাহলে এইগুলোকে যদি রিল্যাক্স করা যায়, মানে ভেসেলকে যদি রিল্যাক্স করা যায়, ভেসো ডাইলেটেশন যদি করা যায়, হার্টকে যদি রিল্যাক্স করা যায়, মানে ফোর্স অফ কন্ট্রাকশন কমানো যায়, হার্ট রেট কমানো যায়, তাহলে তো আমার ব্লাড প্রেশারটা কমে যাবে। তো এই যে কন্ট্রাকশনের কাজটা, বডিতে কিন্তু এই কন্ট্রাকশনের কাজটা করে যে আয়ন, সেই আয়নটার নামই হচ্ছে ক্যালসিয়াম, তাই না? আর এই ক্যালসিয়াম আমরা এএনএস থেকে জেনেছি, হ্যাঁ, অটোনমিক নার্ভাস সিস্টেম থেকে জেনেছি, যে যখন অ্যাসিটাইলকোলিন রিলিজ হয় বা নরঅ্যাড্রিনালিন রিলিজ হয়, তখন কি হয়? অ্যাকশন পটেনশিয়াল যখন আসে, তখন তখন ক্যালসিয়াম চ্যানেলটা ওপেন হয়। হওয়ার পরে নার্ভ এন্ডিং এ ক্যালসিয়ামের পরিমাণটা বাড়ে, ক্যালসিয়ামের পরিমাণটা বাড়লেই অ্যাক্টিন, মায়োসিন ফিলামেন্ট এদের স্লাইডিং হয়, হয়ে কন্ট্রাকশন হয়। তখন কন্ট্রাকশন হলেই তো রিলিজ হয় কি, অ্যাসিটাইলকোলিন রিলিজ হয়, নরঅ্যাড্রিনালিন রিলিজ হয়, তাই না? এগুলো। তাহলে এইখানেও সেম মেকানিজম, যে যখন আমার মাসেল ফাইবারের মধ্যে, সেটা হতে পারে আমার ব্লাড ভেসেলের মাসেল ফাইবার, সেটা হতে পারে আমার হার্টের মাসেল ফাইবার, ঠিক আছে, মানে কার্ডিয়াক মাসেল, এদের মধ্যে যখন ক্যালসিয়ামের কনসেন্ট্রেশন বেড়ে যায়, বেড়ে গেলেই এদের কন্ট্রাকশন হয়, কন্ট্রাকশন হলেই ভেসো কনস্ট্রিকশন হচ্ছে, কন্ট্রাকশন হলেই আমার হার্টের কন্ট্রাক্টিলিটি বেড়ে যাচ্ছে। তো যখন আচ্ছা, হার্টের কন্ট্রাক্টিলিটি বেড়ে যাচ্ছে, তো এই কন্ট্রাক্টিলিটি এগুলোর জন্য আমার ব্লাড প্রেশার বেড়ে যাচ্ছে। এখন এই ক্যালসিয়ামের পরিমাণ বেড়ে যাওয়ার কারণে যখন আমি জানতে পারছি যে কন্ট্রাকশন হয়ে আমার ব্লাড প্রেশার বেড়ে যাচ্ছে, তখন আমার টার্গেট কি করলাম, যে আমি ক্যালসিয়ামের পরিমাণটা সেলের ভেতরে বাড়তে দিব না। তাহলে সেলের ভেতরে আমি ক্যালসিয়ামের পরিমাণটা যদি বাড়তে দিতে না চাই, আমাকে কি করতে হবে? ক্যালসিয়ামের দরজাটাকে বন্ধ করে দিতে হবে, ক্যালসিয়ামের চ্যানেলটাকে বন্ধ করতে হবে। তাহলে সেই ক্যালসিয়ামের চ্যানেলটা যদি আমি বন্ধ করে দেই, ইন্ট্রাসেলুলার ক্যালসিয়াম বাড়বে না। ইন্ট্রাসেলুলার ক্যালসিয়াম না বাড়লে অ্যাক্টিন, মায়োসিন ফিলামেন্ট এগুলো আমার কন্ট্রাকশনে আর কোনো রোল প্লে করবে না। তখন ভেসেলের রিল্যাক্সেশন হবে, মানে ভেসো ডাইলেটেশন হবে, হার্টের ফোর্স অফ কন্ট্রাকশন কমে যাবে। এই কথাগুলোই মেকানিজম অফ অ্যাকশনে এভাবে ফ্লোচার্ট করে লেখা, যে যখন আমি ক্যালসিয়াম চ্যানেল ব্লকার দিই, তখন ক্যালসিয়াম চ্যানেলকে ব্লক করে দেওয়া হয়। এই ক্যালসিয়াম চ্যানেল ব্লকার গুলো কোন টাইপের? এটা খুব মানে প্রেফার্ড কোশ্চেন অনেক এক্সামিনারে, যে কোন টাইপের ক্যালসিয়াম চ্যানেলকে ব্লক করে। এল টাইপ, ভোল্টেজ গেটেড এল টাইপ অফ ক্যালসিয়াম চ্যানেলকে ব্লক করে দিচ্ছে ক্যালসিয়াম চ্যানেল ব্লকার গুলো। তখন আর ক্যালসিয়াম এন্ট্রি নিতে পারছে না সেলের ভেতরে, কার্ডিয়াক সেল বা ভাস্কুলার সেলের ভেতরে, আর ক্যালসিয়ামের এন্ট্রি হচ্ছে না, ক্যালসিয়ামের পরিমাণ বাড়ছে না, আর ক্যালসিয়ামের পরিমাণ না বাড়লে কন্ট্রাক্টিলিটি কমে যাচ্ছে। ভেসেলের ক্ষেত্রে তখন ভাস্কুলার স্মুথ মাসেলের রিল্যাক্সেশন হয়ে ভেসোডাইলিটেশন হচ্ছে। ভেসোডাইলিটেশন যদি হয়ে যায়, পেরিফেরাল রেজিস্ট্যান্স তখন কমে যায়, আর টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স কমে গেলে ব্লাড প্রেশার কমে যায়। এটা হচ্ছে ভেসো অ্যাক্টিভ। ভেসো সিলেক্টিভ যে ক্যালসিয়াম চ্যানেল ব্লকার গুলো, মানে ভেসো সিলেক্টিভ, নিফিডিপিন, অ্যামলোডিপিন, এদের কাজগুলো হচ্ছে ব্লাড ভেসেলের মাধ্যমে করবে, এই যে এই উইংটা ধরে কাজ করবে, ঠিক আছে? এই উইংটা ধরে কাজ করবে কে? এই যে এই উইংটা ধরে, মানে ব্লাড ভেসেলের উপর কাজ করবে কে? ওই যে ভেসো সিলেক্টিভ ক্যালসিয়াম চ্যানেল ব্লকার গুলো। আর এই উইংটা মানে হার্টের কার্ডিও সিলেক্টিভ গুলো কাজ করবে। হার্টের ক্ষেত্রেও সেই একই,
কার্ডিয়াক মাসেলের ভিতর ক্যালসিয়ামের এন্ট্রি বন্ধ হয়ে গেল, ক্যালসিয়াম চ্যানেল বন্ধ করে দেওয়া হলো, তাহলে ক্যালসিয়ামের এন্ট্রি বন্ধ হয়ে গেল, ক্যালসিয়ামের পরিমাণ কমে গেল, তখন হার্টের কন্ট্রাক্টিলিটি কমে গেল। হার্টের কন্ট্রাক্টিলিটি কমে গেলে হার্টের ফোর্স অফ কন্ট্রাকশন এবং হার্ট রেট কমে গেলে কার্ডিয়াক আউটপুট কমে গেল, আর কার্ডিয়াক আউটপুট কমে গেলে আলটিমেটলি ব্লাড প্রেশার কমে গেল। আমাদের সেই ইকুয়েশন, তাই না? কার্ডিয়াক আউটপুট এবং টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স কমালেই আমাদের ব্লাড প্রেশার কমে। এখন এই মেকানিজমে আমি টপ অফ দিস মেকানিজম লিখলাম ক্যালসিয়াম চ্যানেল ব্লকার। ক্যালসিয়াম চ্যানেল ব্লকার লিখলাম, আমরা পড়ে গেলাম পরীক্ষার জন্য যে ক্যালসিয়াম চ্যানেল ব্লকারের মেকানিজম অফ অ্যাকশন। পরীক্ষায় আসলো অ্যামলোডিপিনের মেকানিজম অফ অ্যাকশন, অথবা পরীক্ষায় আসলো ডিলটিয়াজিমের মেকানিজম অফ অ্যাকশন। এখন অ্যামলোডিপিন কোন গ্রুপে আছে আমরা দেখে নিই, ভেসোসিলেক্টিভ গ্রুপে। ডিলটিয়াজিম কোথায় আছে? কার্ডিওসিলেক্টিভ গ্রুপে। তাহলে তখন আমার এই ফ্লো চার্টটাতে একটু চেঞ্জ হবে না? সেই চেঞ্জটা কি হবে? এই কমন পাথওয়েটুকু পর্যন্ত থাকবে। শুধু যখন কার্ডিওসিলেক্টিভ ড্রাগ দেয়া হলো, সাপোজ ডিলটিয়াজিম, তখন ভাস্কুলার সেলের কথা আমরা মেনশন করব না, আর তখন শুধু এই উইংটুকু লিখবো। আর যখন আমাকে ভেসোসিলেক্টিভের কথা বলা হলো যে অ্যামলোডিপিনের মেকানিজম অফ অ্যাকশন লিখো, তখন আমি এই কমন কথাগুলো লিখবো। কমন কথাগুলো লিখে আমি ভাস্কুলার সেলটা মেনশন করব, কার্ডিয়াক সেলটা মেনশন করব না। আর তখন আমি এই উইংটুকু মানে ব্লাড ভেসেলের উপর যে ইফেক্টটুকু এইটুকু মেনশন করব। এটুকু বোঝা গেছে? তৌফিক, থ্যাংক ইউ সো মাচ ম্যাম। এত আগে আগে থ্যাঙ্কস দিয়ে দিলে। ক্যালসিয়াম চ্যানেল ব্লকারটা কি পড়তে চাচ্ছিলে না? কাল ক্লাস আছে না? কাল পড়া ধরবো। আচ্ছা, ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, ক্যালসিয়াম চ্যানেল ব্লকারের ইন্ডিকেশন বা ক্লিনিক্যাল ইউজ। সেই ইন্ডিকেশনে আমরা কি জানি? আমরা যেহেতু অ্যান্টি হাইপারটেনসিভ পড়ছি, এর মানে হাইপারটেনশন হচ্ছে ওয়ান অফ দ্য ইন্ডিকেশন। সেখানে আমরা ফার্স্ট ক্লাসে জেনে এসেছিলাম যে ইয়াঙ্গার পেশেন্টদের জন্য এসি ইনহিবিটর হচ্ছে চয়েস অফ ড্রাগ, আর এল্ডারলি পেশেন্ট মানে মোর দেন 55 ইয়ার্স অফ এজ যে পেশেন্ট, তাদের জন্য চয়েস অফ ড্রাগ ছিল আমার ক্যালসিয়াম চ্যানেল ব্লকার। মনে আছে? তাহলে সেইটাই আমরা মনে করে এখানে আবার লিখবো যে হাইপারটেনশনে আমরা ক্যালসিয়াম চ্যানেল ব্লকার ইউজ করি, স্পেশালি এল্ডারলি হাইপারটেনসিভ পেশেন্টস। এর মধ্যে ওই যে আমরা তখন বলছিলাম যে অ্যামলোডিপিন লং অ্যাক্টিং ড্রাগস আমরা ক্রনিক কন্ডিশনে দেই, শর্ট অ্যাক্টিং ড্রাগস আমরা অ্যাকিউট কন্ডিশনে দেই। এগুলো কি জেনারেল ফার্মাকোলজির পড়া, যে যখনই শর্ট অ্যাক্টিং হবে ইমিডিয়েট কাজ করবে, অল্প সময় কাজ করবে, কন্ট্রোল করে ফেলবে অ্যাকিউট কন্ডিশন। আর যখনই আমার লং অ্যাক্টিং একটা ড্রাগস, তখন আমি ক্রনিক কন্ডিশনে সব সময় খেতে হচ্ছে, আমি অত ফ্রিকুয়েন্ট ডোজিং চাচ্ছি না, আমি একটু লেস ফ্রিকুয়েন্টলি খাওয়া যায় ওই রকম ড্রাগস চাচ্ছি, তখন আমি লং অ্যাক্টিং ড্রাগ প্রেফার করবো। তাহলে অ্যামলোডিপিন হচ্ছে আমার ক্রনিক ইউজের জন্য, আর অ্যাকিউট কন্ডিশনের জন্য আমার হচ্ছে নিফেডিপিন। এর মানে হাইপারটেনসিভ ইমার্জেন্সি হলে আমি নিফেডিপিন দিচ্ছি, আর হাইপারটেনশনের ট্রিটমেন্ট হলে যে ক্রনিক হাইপারটেনশন, তখন আমি অ্যামলোডিপিন দিচ্ছি। এনজাইনা পেক্টোরিস, এনজাইনা পেক্টোরিস কি? এনজাইনা পেক্টোরিস হচ্ছে আমার পুরো বডিতে, হার্টের কাজ তো হচ্ছে পুরো বডিতে আমার ব্লাড সাপ্লাই দেওয়া, তাই না? কিন্তু হার্ট নিজে যে কাজ করছে, হার্টের নিজেরও তো নিউট্রিশন লাগবে, অক্সিজেন লাগবে, তাই না? সেই অক্সিজেন হার্টকে সাপ্লাই দিচ্ছে কে? করোনারি ভেসেলস। এই করোনারি ভেসেলস গুলো যদি কোনো কারণে ব্লক হয়ে যায় বা স্পাজম হয়, তাহলে কি হয়? হার্টের নিজস্ব ব্লাড সাপ্লাইটা কম্প্রোমাইজ হয়ে যায়, তখন চেস্ট পেইন হয়। তো এই যে এনজাইনা পেক্টোরিসে হার্টের কি হচ্ছে, হার্ট তো কাজ করে যেতে চাচ্ছে, ওর ফোর্স অফ কন্ট্রাকশন আছে, ওর হার্ট রেট মেনটেন করতে চাচ্ছে, তাই না? এই কাজটা করার জন্য হার্টের যথেষ্ট পরিমাণে অক্সিজেন দরকার। এখন হার্টের যথেষ্ট পরিমাণে অক্সিজেনের সাপ্লাই নাই, অথবা সাপ্লাই যতটুকু আছে, হার্ট যত বেশি কাজ করছে ততটুকুর জন্য এই অক্সিজেন এনাফ না, তখনই অ্যাঞ্জাইনা পেক্টোরিস টাইপের, ইভেন সেটা আরো বাজে ভাবে যদি হয়, সেটা মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন সহ হতে পারে। তো ক্যালসিয়াম চ্যানেল ব্লকার গুলো আমরা সাধারণত এনজাইনা পেক্টোরিসে দিয়ে থাকি, কারণ কি? এই যে অক্সিজেনের সাপ্লাই এবং অক্সিজেনের ডিমান্ড,
এই দুইটা যে ইমব্যালেন্স হয় সেটাকে ব্যালেন্স করতে পারে হচ্ছে ক্যালসিয়াম চ্যানেল ব্লকার। সুপ্রাভেন্ট্রিকুলার টেকিকার্ডিয়া, আমরা জেনে আসলাম ক্যালসিয়াম চ্যানেল ব্লকার গুলো হার্ট রেট কমায়, তাই না? তাহলে হার্ট রেট যেহেতু কমায়, তাহলে টেকিকার্ডিয়াক যে সমস্ত কন্ডিশন আছে তার মধ্যে সুপ্রাভেন্ট্রিকুলার টাইপের টেকিকার্ডিয়া, সেখানে আমরা ক্যালসিয়াম চ্যানেল ব্লকার ইউজ করলে আমরা টেকিকার্ডিয়াটা কন্ট্রোল করতে পারি। মাইগ্রেনে ইউজ করা হয়ে থাকে ক্যালসিয়াম চ্যানেল ব্লকার। রেনল্ডস ফেনোমেনন, রেনল্ডস ফেনোমেনন বলে এটা সাধারণত কানেকটিভ টিস্যু ডিসঅর্ডারের সাথে দেখা যায়, যে ঠান্ডায় গেলে এই যে হাতের আঙুলগুলো এগুলো ফ্যাকাশে হয়ে যায়, ব্লু হয়ে যায়, সায়ানাইজড হয়ে যায়, আবার যখন ওয়ার্ম করা হয় আবার রেড হয়। তো এই ফেনোমেননটাকে বলা হয় রেনল্ডস ফেনোমেনন, ভাস্কুলার কিছু সমস্যা হয়। তো সেখানেও আমরা ক্যালসিয়াম চ্যানেল ব্লকার ইউজ করি। সাব অ্যারাকনয়েড হেমোরেজ, ওই যে বলছিলাম নিমোডিপিনের কথা, নিফিডিপিনের কথা গেল, অ্যামলোডিপিনের কথা গেল, আরেকটা হচ্ছে নিমোডিপিন। সেই নিমোডিপিনটাকে ইউজ করা হয় সাব অ্যারাকনয়েড হেমোরেজে। যে ব্রেইনে অনেক সময় অ্যানিউরিজম টাইপের থাকে, পকেট, ব্লাড ভেসেলের পকেট তৈরি হয়, সেই অ্যানিউরিজম যদি বার্স্ট করে তখন সাব অ্যারাকনয়েড লেয়ারে, তখন সাব অ্যারাকনয়েড লেয়ারে যদি হেমোরেজ হয় একদম প্রচন্ড হেডেক হয়, একদম অ্যাকিউট ইমার্জেন্সি, ওই সময়টাতে নিমোডিপিন ইউজ করা হয়ে থাকে। তাহলে আমরা ক্যালসিয়াম চ্যানেল ব্লকারের ইন্ডিকেশনে হাইপারটেনশন আমাকে বলতেই হবে, এনজাইনা পেক্টোরিস আমাকে মাস্ট বলতেই হবে, টিচাররা মাইগ্রেন শুনতে পছন্দ করে, টিচাররা সাব অ্যারাকনয়েড হেমোরেজ শুনতে পছন্দ করে, আর আমি পার্সোনালি সুপ্রাভেন্ট্রিকুলার টেকিকার্ডিয়াটা শুনতে পছন্দ করি, কারণ সুপ্রাভেন্ট্রিকুলার টেকিকার্ডিয়া ম্যানেজমেন্টে ক্যালসিয়াম চ্যানেল ব্লকারের রোল অনেক বেশি। আচ্ছা, ক্যালসিয়াম চ্যানেল ব্লকার স্পেশালি যেগুলো ভেসোসিলেক্টিভ, হ্যাঁ ভেসোসিলেক্টিভ গুলো কি করছে, ভেসোসিলেক্টিভ গুলো ভেসো কন্ট্রাকশন হতে দিচ্ছে না, ভেসো কন্ট্রাকশন না হলে কি হচ্ছে, ভেসো ডাইলেটেশন হচ্ছে। ভেসো ডাইলেটেশন যখন হচ্ছে, এই ভেসো ডাইলেটেশনের জন্য কিছু অ্যাডভার্স ইফেক্টও হচ্ছে, ফ্লাশিং হচ্ছে। ভেসেল ডাইলেট করে গেলে কি হবে, সেখানে ব্লাড ফ্লো বেড়ে যাচ্ছে, তখন ফ্লাশিং হবে, ডিজি লাগবে, হেডেক হবে, ankle swelling হবে, ankle swelling must, you have to remember ankle swelling, gingival hyperplasia, এই দুইটা তোমরা ক্যালসিয়াম চ্যানেল ব্লকারের যতগুলো অ্যাডভার্স ইফেক্ট লিখো না কেন, ankle swelling আর gingival hyperplasia এই দুইটা কোনোভাবেই তোমরা যেন মিস না করো। দেখো দুইটাই কিন্তু সোয়েলিং টাইপ, তাই না? ankle swelling, gingival hyperplasia, আর ভেরাপামিন কনস্টিপেশন করে। রিফ্লেক্স ট্যাকিকার্ডিয়া হয়, হাইপোটেনশন হয়। আমরা গত ক্লাসে বলেছিলাম যে যেই সমস্ত ড্রাগ গুলো প্রেসার কমিয়ে দিচ্ছে ভেসোডাইলেটেশনের মাধ্যমে, তাদের প্রেসার হাইপোটেনশন হওয়ার চান্স থাকে, এবং হাইপোটেনশন হলে বডির কম্পেনসেটরি মেকানিজম হচ্ছে হার্ট রেট বাড়িয়ে দিয়ে সেটাকে আবার ব্যালেন্স করার চেষ্টা করে, তখন সেটাকে বলা হয় রিফ্লেক্স ট্যাকিকার্ডিয়া। কিন্তু নর্মালি ক্যালসিয়াম চ্যানেল ব্লকার গুলো ব্র্যাডিকার্ডিয়া করে, কিন্তু যদি হাইপোটেনশন ডেভেলপ করে, পোস্টুরাল হাইপোটেনশন, তখন সাধারণত অ্যাসোসিয়েটেড রিফ্লেক্স ট্যাকিকার্ডিয়া করতে পারে। তাহলে এগুলো হচ্ছে অ্যাডভার্স ইফেক্ট অফ ক্যালসিয়াম চ্যানেল ব্লকার ডিউ টু ভেসোডাইলেটেশন মেইনলি। তাহলে এখন আমরা জানলাম যে ভেসোডাইলেটেশনের মাধ্যমে কাজ করে, আর এই যে হার্ট রেট কমিয়ে দেয় ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, হার্ট রেট কমানোর ফেনোমেননটার জন্য আমরা কিছু কন্ট্রাইন্ডিকেশন আছে, যে যেহেতু ব্র্যাডিকার্ডিয়া করে, হার্ট রেট কমে গেলে তো ব্র্যাডিকার্ডিয়া ডেভেলপ করতে পারে। তাহলে ব্র্যাডিকার্ডিয়া যে সমস্ত কন্ডিশন আছে, যেমন কারো এমনি এমনি ফিজিওলজিক্যালি তার হার্ট রেট খুব বেশি না, হয়তো অ্যারাউন্ড 60, কোনোভাবে অ্যারাউন্ড 60-তে, তার এই হার্ট রেটটাকে আমরা সাইনাস ব্র্যাডিকার্ডিয়া বলি। ওই পেশেন্টকে আমরা ক্যালসিয়াম চ্যানেল ব্লকার দিব না, কারণ তাহলে আরো হার্ট রেট কমে যাবে। হার্ট ব্লকে দিব না, হার্ট ব্লকে ব্র্যাডিকার্ডিয়া হয়, তাহলে আমরা স্পেশালি সেকেন্ড ডিগ্রি থার্ড ডিগ্রি হার্ট ব্লকে ক্যালসিয়াম চ্যানেল ব্লকার দিব না। আর সিভিয়ার হার্ট ফেলার যদি হয়, নর্মালি হার্ট ফেলারে দেয়া হয়, এটা চেক অ্যান্ড ব্যালেন্স করে দেখা হয়, কিন্তু সিভিয়ার হার্ট ফেলারে আমরা ক্যালসিয়াম চ্যানেল ব্লকার দেই না। কারণ কি, সে হার্টবিট কমিয়ে দিচ্ছে, তাই না, হার্ট রেট কমিয়ে দিচ্ছে। হার্ট ফেইলারে সে যদি আরো হার্ট রেট কমিয়ে দেয় তাহলে তো হার্ট ফেল করবেই। তাহলে আমরা হার্ট ফেইলারে, সিভিয়ার হার্ট ফেইলারেও আমরা ক্যালসিয়াম চ্যানেল ব্লকার দিব না। তাহলে হার্ট ব্লক, হার্ট ফেইলার, আর হচ্ছে সাইনাস ব্র্যাডিকার্ডিয়া,
এগুলোতে আমরা ক্যালসিয়াম চ্যানেল ব্লকার দিব না। অ্যাডিশনালি তোমরা আর যা যা কিছু টেক্সট বই থেকে অন্যান্য সোর্স থেকে শিখবে, ইউ আর মোস্ট ওয়েলকাম টু রাইট দেম আপ, বাট এই আমি যতটুকু বললাম ইন্ডিকেশন, কন্ট্রাইন্ডিকেশন, অ্যাডভার্স ইফেক্ট, এখানে আমি ক্লিনিক্যালি যে সমস্ত কন্ডিশন গুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এবং যেগুলোর তোমার মেকানিজমটা এক্সপ্লেইন করা যায়, আমি সাধারণত সেগুলো ইনক্লুড করি, যেগুলো আসলে জানতে হয়, পারতে হয়। ঠিক আছে? আচ্ছা, থ্যাংক ইউ গাইস ফর টুডে। আর তোমাদের আর কিছু কোশ্চেন থাকলে আমাকে জানাও, আর না হয় আমাকে বিদায় দাও। তৌফিক তো আমাকে থ্যাংক ইউ সো মাচ দিয়ে দিয়েছে অনেক আগেই, সাইদা, তাবাসসুম, হ্যাঁ সবাই থ্যাংক ইউ দিয়েছো। হয়তো বা অফলাইনও হয়ে গেছো কিনা জানি না, হোয়াটএভার। অফলাইন হয়ে গেলে তোমরা আবার লাইভ ভিডিওটা দেখে নিও, যতটুকু মিস করেছো ততটুকু আবার দেখে নিও। আর যদি অনলাইনে থাকো তাহলে তো হলো। আজকে আমি আর প্রবলেম বেসড কোশ্চেন প্রিপেয়ার করিনি, আজকে তাহলে এতটুকুই থাকুক। আমি নেক্সট ক্লাসে এই ক্লাসের প্রবলেম বেসড কোশ্চেন সহ হয়তো স্টার্ট করতে পারি। আর এই ক্লাস থেকে কোনো কোশ্চেন থাকলে, কোনো অসুবিধা থাকলে, কোনো কিছু জানার থাকলে তাহলে আমাকে আবার তোমরা একটু কোশ্চেন করো, আমি আনসার করে দিই। আচ্ছা, আকিবুল হক, why AC inhibitor is the first line of drug when ARB is better? আচ্ছা, এগুলো আসলে when ARB is better বলতে তোমার এগুলো তো নিউয়ার ড্রাগ, এআরবি এসি ইনহিবিটর হচ্ছে নিউয়ার ড্রাগ। তো মেডিকেল সায়েন্স যেটা বলে অলওয়েজ গো ফর দ্য প্রিভিয়াস ড্রাগ, যেই ড্রাগটা আগে ইনভেন্টেড হয়েছে, যেই ড্রাগের সাইড ইফেক্টের প্রোফাইল বেশি জানা আছে, সেই ড্রাগটা যদি ইফেক্টিভ হয় এবং যদি সাইড ইফেক্ট হবে না বা কন্ট্রাইন্ডিকেশন নাই এরকম পেশেন্টকে দেওয়া যায়, তাহলে গো ফর দ্য প্রিভিয়াস ড্রাগ। নিউয়ার ড্রাগের চেয়ে প্রিভিয়াসলি ইনভেন্টেড ড্রাগ ইউজ করাটা বেশি এনকারেজ করা হয়, কারণ newer drug are yet to be confirmed by lots of thesis, lots of research works, যে এদের কোনো ওইরকম লং টার্ম সাইড এফেক্ট আছে কিনা। তো যেহেতু এসি ইনহিবিটর ইফেক্টিভ এবং মানে ওল্ডার দেন এআরবি, তাই এআরবির চেয়ে এসি ইনহিবিটরকে প্রেফার করা হয় বেশি। তাই যে ক্ষেত্রে আমি এসি ইনহিবিটর দিতে পারছি না কিন্তু ইফেক্টিভ ছিল, সেখানেই আমি শুধুমাত্র এআরবি দিচ্ছি। আর কারো কোনো কোশ্চেন? আচ্ছা, আলম সিদ্দিক জানতে চেয়েছো ট্রিপল ওয়েমি। ট্রিপল ওয়েমি বেসিক্যালি তোমার এটা ক্লিনিক্যালে জানার জন্য, ক্লিনিক্যাল পড়ার সময় তোমরা জানবে। ট্রিপল ওয়েমিটা বলা হয় যে তিনটা ড্রাগ একসাথে, এসি ইনহিবিটর, ডায়োরেটিক্স এবং হচ্ছে এনএসএস, এই তিনটা যদি কোনো পেশেন্টকে অ্যাট এ টাইম প্রেসক্রাইব করা হয় তাহলে তার রেনাল কম্প্রোমাইজ হওয়ার চান্সটা বেড়ে যায়। ওই সিনড্রোমটাকে ট্রিপল ওয়েমি বলা হয়, তিনটা ড্রাগ ইউজ করা হয় বলে। Can calcium channel blocker and ARB cause dry cough? মেহেদি রায়হান, ড্রাই কাফ করে না বলেই এআরবিটা আমরা এসি ইনহিবিটরের পরিবর্তে ব্যবহার করে থাকি। যখনই এসি ইনহিবিটর ড্রাই কাফ প্রডিউস করে তখন আমরা সেটা চেঞ্জ করতে গেলে এআরবি প্রেসক্রাইব করে থাকি। তাহলে এআরবি ড্রাই কাফ করে না, ইভেন ক্যালসিয়াম চ্যানেল ব্লকারও না, কারণ শুধুমাত্র এসিই ইনহিবিটরই হচ্ছে ব্র্যাডিকাইনিনের লেভেল বাড়িয়ে দেয়, কারণ ব্র্যাডিকাইনিনের ব্রেকডাউন হতে দেয় না। তো ব্র্যাডিকাইনিনের পরিমাণ যখন বডিতে বেড়ে যায় তখন সেটা থেকে ড্রাই কাফ প্রডিউস করে। ব্র্যাডিকাইনিন রোল অফ এসি ইনহিবিটর, এটাকে আনসার করলে? ব্র্যাডিকাইনিনের এসি ইনহিবিটরের উপর কোনো রোল নাই, এসি ইনহিবিটরের ব্র্যাডিকাইনিনের উপর রোল আছে। ব্র্যাডিকাইনিনের ব্রেকডাউন হতে দেয় না। নর্মালি তো বডিতে ব্র্যাডিকাইনিন প্রডিউস হয়, সেটা ব্রেকডাউন হয়ে যায়, কিন্তু যখন ব্র্যাডিকাইনিনের ব্রেকডাউন হতে দেয় না তখন বডিতে ব্র্যাডিকাইনিনের অ্যাকুমুলেশন হয়, আর ওই অ্যাকুমুলেশনের কনসিকুয়েন্স হিসেবেই ড্রাই কাফ প্রডিউস হয়, ইনট্রাক্টেবল হয়, মানে পেশেন্ট আর সহ্য করতে পারে না, গলা ছিলে যায়, ঘুমাতে পারে না, এরকম আর কি।
আর কারো কোশ্চেন আছে? আর না হয় আজকের মতো এখানেই রাখি। ঠিক আছে, তোমরা ভালো থেকো, সবাই দোয়া করো। আমি হয়তো বা আর একটা দুইটা ক্লাসে তোমাদের সাথে আছি, তারপর একটু ব্রেক নিব। ফার্দার যদি আবার ক্যাচ আপ করার মতো সুযোগ সুবিধা হয় আবার তোমাদের সাথে তখন জয়েন করব। তো আজকের মতো এখানে। আচ্ছা, জিনজিভাল হাইপারপ্লাসিয়া কি হোসেন ফারহান জানতে চেয়েছো? জিনজিভাল হাইপার জিনজিভা কাকে বলি? আমরা গামকে বলি, তাই না? হ্যাঁ, গামের আরেকটা নাম হচ্ছে জিনজিভা। এই আমাদের যে টুথ গাম গুলো আছে, সেই গামগুলো যদি ফুলে যায়, গামগুলোর হাইপারট্রফি হয়ে যায়, সেটাকে জিঞ্জিভাল হাইপারপ্লাসিয়া বলে। যেটা এক হচ্ছে এসি ইনহিবিটর করে থাকে, সরি ক্যালসিয়াম চ্যানেল ব্লকার করে থাকে। আরেকটা হচ্ছে ফিনাইটোইন। তোমরা যখন সেন্ট্রাল নার্ভাস সিস্টেম করবে তখন আরেকটা ড্রাগের নাম জানবে, ফিনাইটোইন। ফিনাইটোইন, তারপর হচ্ছে ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, এরা জিঞ্জিভাল হাইপারপ্লাসিয়া করে। ঠিক আছে হোসাইন এবং মারিয়াম, তোমাদের আনসার হয়ে গেল। আর হ্যাঁ, মার্জানা, থ্যাংক ইউ সো মাচ, সবাইকে অনেক ধন্যবাদ। সবাই অনেক ধৈর্য নিয়ে এরকম আড্ডা দেওয়ার সময়টাতে ক্লাস করাটা খুব একটা আসলে মনোপুত হওয়ার কথা না, কিন্তু যেহেতু এখন আমরা কোয়ারেন্টাইন পিরিয়ডে আছি, এখন আমরা যেহেতু বাইরে যাওয়া নিষেধ, এবং আশা করছি যে তোমরা বাইরে যাচ্ছ না নিজেদের সেফটির জন্য, সো ওই টাইমটাতে আমরা একটু না হয় পড়াশোনাই করলাম, তাই না? আমার সাথে আড্ডা হলো। ঠিক আছে, ভালো থেকো তাহলে সবাই, আর দোয়া করো, আমিও দোয়া করছি। আল্লাহ হাফেজ।